প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমাদের এই লাইভ ক্লাসটা ঠিক 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তোমার ফাহিম ভাইয়েরই কারণে, আমারই কারণে, আমি সেই ব্যক্তি যার কারণে আজকে আমরা একটু দেরিতে, খুব বেশি না, সামান্য একটু দেরিতে আজকে লাইভে চলে আসছি। বাট তারপরেও আমরা লাইভে আসছি, যেহেতু আমরা লাইভে চলে আসছি, আমরা আজকে কি পড়াশোনা করব? আমাদের আজকে হবে ইংরেজি ক্লাস 5 নাম্বার। আমাদের এগুলো বেসিক্যালি পেইড ব্যাচেরই ক্লাস, এবং আজকেই সর্বশেষ তোমরা আমাদের এই পেইড ক্লাসগুলো ফ্রিতে পাচ্ছ। এরপর থেকে আমাদের সবগুলো পেইড ক্লাস, তোমার ফাহিম ভাইয়া থেকে শুরু করে আমাদের লিওন ভাইয়া বলো, আমাদের সামিউল ভাইয়া বলো, যতগুলো ক্লাস আছে সবগুলো আবারও চলে যাবে প্রাইভেট গ্রুপে। সো আজকেই সবার শেষ দিনের মতো তোমরা আমাদের ক্লাসে যুক্ত হও। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা তো অটোমেটিক্যালি সবাই তো চলে আসবে কিছুক্ষণ পরে। এর পাশাপাশি অনেকেই আছো যারা আমাদের কোর্সে এনরোল করো নাই, তারপরে তোমরা এই ক্লাসগুলো করার সুযোগ পাচ্ছ। সো আজকে শেষ দিনের মতো তোমরা এবং আমরা কিংবা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা সবাই মিলে একসাথে আজকে আমরা এই ইংরেজির 5 নাম্বার ক্লাসটা করব। আমাদের এই আজকের ক্লাসের টপিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইনভার্সন। এই তিনটা ছোট ছোট টপিক, খুব বেশি বড় না। নাউন প্রোনাউনের মতো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিন্তু এত বড় কোনো টপিক না, খুবই ছোট্ট টপিক। সো আমরা আশা রাখি আগামী 1.5 ঘন্টা 90 মিনিট থেকে ইনশাল্লাহ 100 মিনিটের মধ্যে, মানে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করতে পারবো। অ্যান্ড তোমরা জানো যে আমরা কিন্তু যেদিন করে গ্রামার সলভ করি সেদিন করে আমরা প্রশ্ন সলভ করি না। সো আগামীকালকে বা আমাদের নেক্সট ক্লাসে তোমরা সেই টপিকের উপরে, মানে এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইনভার্সনের উপরে সলভ ক্লাসটা পেয়ে যাবে। সো কে কোথা থেকে যুক্ত আছো সবাই একটু আমাকে কষ্ট করে জানাও। নুসাইবা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো বাকিরা সবাই সোনামণিরা সবাই দ্রুত যুক্ত হও। অলরেডি 10:20 বাজে, আমরা খুব দ্রুত আমাদের এই আজকের ক্লাসটা শুরু করে দিব। সো যারা এখনও যুক্ত হওনি সবাই নিজেদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। অ্যান্ড আমার গলার অবস্থা এখনও ভালো হয়নি, 7 দিনের বেশি হয়ে গেছে, 10 দিনের মতো হয়ে গিয়েছে, এরপরেও গলা বসা। সো কথাগুলো ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এটাও একটু কষ্ট করে ভাইয়াকে জানাবে। কথাগুলো যদি ঠিকভাবে শুনতে না পাও তাহলে আলটিমেটলি ক্লাস কিন্তু নিয়ে খুব একটা উপকার বা লাভ কারোরই হবে না, না তোমাদের হবে না আমাদের হবে। সো আমাকে একটু কষ্ট করে জানাও যে সব ঠিকঠাক আছে কিনা। ভালো আছি আলহামদুলিল্লাহ, মাধবী আপু ভালো আছি। ইশরাক স্যার আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন? টি শার্টটা সুন্দর, থ্যাংক ইউ। যদি টি শার্ট পরে টিচারের ক্লাস না উচিত না, বাট এইটা আমার খুবই পছন্দের একটা টি শার্ট, যদিও রংটা খুব একটা ভালো রং না, পার্পেল বা পিঙ্ক কালার, যদিও এটা ছেলেরা খুব একটা বেশি পরে না, বাট তারপরে আমার একটু পছন্দ, এই কারণে ক্লাসে এটা পরে চলে আসছি। সো কেউ মনটা খারাপ করে যে ভাইয়া গেঞ্জি পরে কেন আসছেন, গেঞ্জি পরে আসেন, ক্লাস করবো না, শার্ট পরে আসেন। না, শার্ট আছে, পরি না এমনও না, শার্টও পরি, বাট এই গেঞ্জিটা আমার একটু পছন্দ। থ্যাংক ইউ স্যার নোটিশ করার জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মুনিয়া আক্তার, ফাহিমা তাসনিম, ফুয়াদ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? বেশ কয়েকদিন পরে আমি আবার লাইভে চলে আসছি। অ্যান্ড আশা রাখি এখন থেকে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট রুটিন সব পেয়ে গিয়েছে। এখন থেকে ধুমধারাকা ক্লাস চলবে, একেবারে ফাটাফাটি ক্লাস চলবে ইনশাল্লাহ। আর কোনো ধরনের ব্যাগ থেকে শুরু করে কোনো ধরনের প্যারা কিচ্ছু থাকবে না। আমাদের পোলাপাইন শুধু এখন পড়বে আর পড়াশোনা করবে, পড়াশোনার বাইরে দুনিয়াতে কিচ্ছু নাই। পড়াশোনার বাইরে আগামী তোমাদের জন্য যারা আমাদের রয়্যাল এডুকেশনের ফ্যামিলির সদস্যরা যারা আছি, যারা ফাহিম ভাইয়ের স্টুডেন্টরা যারা আছি, আমাদের লাইফে আসতে এই 3-4টা মাস যারা এডমিশন ক্যান্ডিডেট আছি, আমাদের পড়াশোনা ছাড়া কিন্তু কোনো ধরনের হেডেক থাকা যাবে না। ওকে সাজিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রেমা ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি সবাই ভালো আছো। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও সবাই। আরেফিন, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই, আরেফিন, প্রেমা, সাজিন, সাবিদ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো, বরাবরের মতোই সুস্থ আছো। তা আমরা সবাই ক্লাস শুরু করবো কিনা বলো? আজকের ক্লাসের টপিক কি সবাই দেখে নাও। আজকের ক্লাসের টপিক কি সবাই দেখে নাও। এটা ইংলিশ ক্লাস 5। আজকে আমরা পড়াশোনা করব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইনভার্সন। সো আজকে হচ্ছে লাস্ট ফ্রি ক্লাস। এমনিতে আমরা ফ্রি ক্লাসগুলো চালু রাখবো সময়ের সুবিধা অনুযায়ী। সময় পাবো কি পাবো না আমি জানি না, তবে আমি তোমার ফাহিম ভাই যদি সময় পায় তোমাদের জন্য ফ্রি ক্লাস অবশ্যই নিয়ে আসবে। তবে আমাদের যে পেইড ক্লাসগুলো চলছে, মিশন জিউ ব্যাচ 60 ডেজ, তোমরা জানো। এর পাশাপাশি তোমার ফাহিম ভাইয়ের ইংরেজি যে ব্যাচটা, এই ব্যাচের পেইড ক্লাসগুলো আমরা কিন্তু এই কয়েকদিন ফ্রি আমরা দিয়েছি অনেকের জন্য যারা যাচাই করতে চেয়েছিলে। এর পাশাপাশি আজকের পর থেকে ইনশাল্লাহ সবগুলো ক্লাসই আমাদের প্রাইভেট গ্রুপে চলে যাবে। সো যদি কেউ এখনো সময় আছে, যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, কোনো ক্লাস মিস করতে না চাও, তাহলে সবাই দ্রুত আজকের মধ্যে তোমার ভর্তিটা কনফার্ম করে ফেলবে। সাব্বির, ভালো আছি ভাইয়া,
ওকে, অনেকে মেনশন দিয়েছে। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই, আর দেরি করবো না কোনোভাবেই। সবার প্রথমে চলে আসি অ্যাডজেক্টিভ কি জিনিস। অ্যাডজেক্টিভের দুটো পরিচয় আছে। কয়টা পরিচয়? দুটো। নাম্বার ওয়ান, এটাকে আমরা বলবো কোয়ালিফায়ার। কি বলবো? কোয়ালিফায়ার। আরেকটা পরিচয় আছে, অ্যাডজেক্টিভকে সামটাইমস মডিফায়ার ও বলা যায়। কোয়ালিফায়ারও বলা যায়, মডিফায়ারও বলা যায়। সবাই একটু নিচে কষ্ট করে লেখো, অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু কোয়ালিফায়ার অথবা মডিফায়ার। তবে যদি পরীক্ষায় দুটোই অপশনে থাকে, সে অপশন এতে আছে কোয়ালিফায়ার, বিতে আছে মডিফায়ার। প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভকে কি বলা হয়ে থাকে, তখন আমাদের জন্য বেটার করা হবে, বেটার অ্যান্সার কোনটা হবে? বেটার হবে কোয়ালিফায়ার। ঠিক আছে, মনে রাখবা। অ্যান্ড মডিফায়ার বলতে বেসিক্যালি আমরা অ্যাডভার্বকে বুঝি। কাকে বুঝি? অ্যাডভার্বকে বুঝি মডিফায়ার হিসেবে। এবং অ্যাডজেক্টিভের আসল যে পরিচয় সেটাকে আমরা কি বলে থাকি? কোয়ালিফায়ার বলে থাকি। এবং এই ধরনের প্রশ্নটাই মেডিকেলে আসছিল। তো সবাই একটু কষ্ট করে লিখে রাখো, অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু কোয়ালিফায়ার বা মডিফায়ার। এই অ্যাডজেক্টিভের কাজ কি? এটা বাংলায় বিশেষণ বলা হয়। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা বা কোয়ালিফাই করা। নাউন বা প্রোনাউন নিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। দুনিয়াতে যতগুলো অ্যাডজেক্টিভ আছে এদের সবগুলোর কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করা? মডিফাই করা বা কোয়ালিফাই করা। ঠিক আছে, এবার আমরা আমাদের আসল পড়ায় চলে যাব। রুল নাম্বার ওয়ান আমরা সবগুলোর নিয়ম করে করে পড়ব, যাতে করে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সর্বোচ্চ পড়াশোনা অর্জন করতে পারি এবং এই পড়াটা যেন আমাদের জন্য দীর্ঘমেয়াদী হয়। ঠিক আছে ভাইয়া? নাম্বার ওয়ান, পজিশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের প্রধান যে পজিশন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনকে প্রি মডিফাই করে। দুনিয়াতে যতগুলো নাউন থাকবে, এই নাউনের পূর্বে যদি কোনো শব্দ বসে, এই শব্দকে যদি মডিফাই বা কোয়ালিফাই করে, তাহলে তাকে আমরা কি বলে ফেলবো? অ্যাডজেক্টিভ বলে ফেলবো। আই স্মাইলিং ফেস ড্রু মাই অ্যাটেনশন। কেমন ধরনের ফেস? হাস্যোজ্জ্বল ফেস। তাহলে এই যে ফেসকে মডিফাই করছে, কেমন ফেস? হাস্যোজ্জ্বল বলতে পারো, হ্যাঁ, হাস্যোজ্জ্বল ফেস বলতে পারো। তারপরে হিজ অ্যামেজিং পারফরমেন্স। কেমন পারফরমেন্স? অ্যামেজিং পারফরমেন্স। তো তুমি যদি বাংলায় কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, তাহলে সেটা কি পেতে পারো? তুমি অ্যাডজেক্টিভ পেতে পারো। কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে আমি যখনই দেখব নাউন, সেই নাউনের পূর্বে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। সবাই একটু কমেন্টে লেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সবাই কমেন্টে লেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পজিশন, এই যে লিঙ্কিং ভার্ব যতগুলো আছে, ভাইয়া লিঙ্কিং ভার্ব কোনগুলো আমরা তো শিখি নাই, কোনো সমস্যা নাই। আমরা একটু পরে আমাদের স্লাইডের মধ্যে লিঙ্কিং ভার্ব শিখবো, কোনো সমস্যা নাই। একটু ফ্যান অফ করে দাও, কোনো সমস্যা নাই। যতগুলো লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এইখানে অ্যাডজেক্টিভ ভার্বকে পোস্ট মডিফাই করছে, হ্যাঁ। আর এই যে ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ বসে, তখন সেটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা প্রেডিকেটিভ ইউজ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রেডিকেটিভ ইউজ। আর যখন অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলা হয়ে থাকে ভাইয়া? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, দুইভাবেই বলা হয়। সো এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভের ইউজ বা ব্যবহার, যে অ্যাডজেক্টিভ হয় বসবে নাউনের আগে, না হয় বসবে লিঙ্কিং ভার্বের পরে। কিরকম? দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে বসছে অ্যাডজেক্টিভ। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে বসছে অ্যাডজেক্টিভ। টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে বসেছে অ্যাডজেক্টিভ। সবাই একটু কমেন্টে লেখো এলভিতে হচ্ছে লিঙ্কিং ভার্ব, সবাই লেখো এলভি প্লাস অ্যাডজেক্টিভ। সবাই লেখো এলভি প্লাস অ্যাডজেক্টিভ। দ্রুত লেখো ভাই, দ্রুত লেখো, আমরা বেশি সময় নষ্ট করব না, হ্যাঁ। তাহলে এই ঘুরে ফিরে দুটো আছে অ্যাডজেক্টিভের পজিশন, একটা হচ্ছে নাউনের পূর্বে, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। একটা হচ্ছে নাউনের পূর্বে, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসবে, তখন সেই ব্যবহারটাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যখন লিঙ্কিং ভার্বের পরে বসবে, তখন তাকে আমরা কি বলি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সো এগুলো কিন্তু প্রকারভেদ না, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার, যে দুইভাবে বাক্যে অ্যাডজেক্টিভ বসতে পারে। ওয়ালাইকুম আসসালাম মাশা তাসনিম, বাকিরা সবাই বুঝছে কিনা? আমি যেভাবে কমেন্ট করতে বলছি কষ্ট করে সবাই সেভাবে করবা। এতে করে যেটা হবে, আমাদের পড়াটা খুব দ্রুত, খুব ইজিলি হয়ে যাবে। ওকে, এর পাশাপাশি 5 মেজো পেজে বুশরা আছে, তারেক সরকার আছে, মমতা রয় আছে, হামিম ইসলাম,
সিফাত আছে, মেহজাবিন আক্তার আছে, আরেফিন, প্রেমা, আলসাজিন এবং রয়্যালের পেজে অনেকে আছে আমাদের সঙ্গে, বুশরা খান, সিফাত, ফাহিমা তাসনিম, মাইশা তাসনিম, মুনিয়া আক্তার, সাব্বির, প্রেমা, মাসুদা মিম, মুশফিকা নাজনীন, ভেরি গুড, সবাই নিজের মতো থাকো আমাদের সঙ্গে। এবার নেক্সট, এরপরে দেখি এই আরেকটা পজিশন যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে পড়ায় না বাট আমি পড়াই, আমি এইভাবে পড়াই ফেলবো। দেখো, নাউনের আগে পরে অ্যাডজেক্টিভের কাজ, নাউনের আগেও বসতে পারে অ্যাডজেক্টিভ, আবার নাউনের পরেও বসতে পারে অ্যাডজেক্টিভ, তবে একটু সামান্য পার্থক্য আছে। নাউনের পরে যখন অ্যাডজেক্টিভ বসে তখন সাধারণত সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হলে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। সবাই একটু কষ্ট করে কমেন্ট করো, সবাই একটু কমেন্টে লিখবা এভাবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে যদি কখনো নাউনের পরে কোনো ফ্রেজ বসে, কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি কখনো নাউনের পরে ক্লজ বসে, কোন ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে মনে রাখবে এইভাবে, অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে নাউনের সঙ্গে সম্পর্কিত, হোক আগে হোক পরে, আগে হলেও অ্যাডজেক্টিভ, পরে হলেও অ্যাডজেক্টিভ। তবে মনে রাখতে হবে নাউনকে অবশ্যই মডিফাই করতে হবে। যেই বসুক, আগে বসুক কিংবা পরে বসুক, যেভাবেই বসুক না কেন, মাথার উপরে বসুক, কাছে বসুক, পাশে বসুক, বামে বসুক, পিছনে বসুক, সামনে বসুক, যেমনে বসুক, নাউনকে যদি মডিফাই করে তাহলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো। মডিফাই মানে হচ্ছে 6টা কাজ করতে হয়: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা। কয়টা কাজ? সবাই কমেন্ট করো, কয়টা কাজ? 6টা কাজ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা। এই 6টা কাজের যে কোনো একটা কাজ করা মানে আমরা মডিফাই বলতে পারবো। আর এই 6টা কাজের যে কোনো একটা কাজ যে শব্দই করবে তাকে আমরা বলে ফেলবো অ্যাডজেক্টিভ। আর কোনো কথা নাই এখানে। যেমন, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ফ্রেন্ড। এই হু ইজ স্ট্যান্ডিং এটা একটা ক্লজ। কেন ক্লজ? এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই যে হু ইজ স্ট্যান্ডিং এটা কার কথা বলছে? দ্য বয়ের কথা বলছে। বয় হচ্ছে নাউন, নাউনের সম্পর্কে যে ক্লজ কথা বলবে তাকে আমরা কোন ক্লজ বলবো? তাকে আমরা বলবো ভাইয়া অ্যাডজেক্টিভ ক্লজ। খুবই সহজ জিনিস। এরপরে, দ্য বয় ইন দ্য রুম ইজ মাই ফ্রেন্ড। এখানে ইন দ্য রুমের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। এটা কি জিনিস? ফ্রেজ। এখন এই ইন দ্য রুম, রুমের মধ্যে কে আছে? বয় আছে। বয়ের অবস্থান নির্দেশ করেছে, বয়কে নির্দিষ্ট করে দিয়েছে যে ওই ছেলেটা যে রুমের মধ্যে আছে। তাহলে এই ইন দ্য রুম যেহেতু নাউনকে মডিফাই করেছে, তাহলে এটাকে আমরা কোন ফ্রেজ বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছি না বুঝিনি ভাই, কষ্ট করে বলো। ওয়ালাইকুম আসসালাম রাকিবুল অনিক, সুমাইয়া স্বর্ণা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা পড়ায় চলে আসি, সবাই পড়ায় চলে আসি। এখন আমাকে বলো, এই যে ফ্রেজ বলো, ক্লজ বলো, কার পরে বসছে? নাউনের পরে বসছে। নাউনের পরে কোন ফ্রেজ কোন ক্লজ বসে? অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, অ্যাডজেক্টিভ ক্লজ বসে। বুঝছি রে বুঝ নেই? এতটুকু বুঝলে সবাই বলি জি হ্যাঁ বুঝছি। ইয়েস লেখো সবাই। যদি এতটুকু বোঝো, যদি এতটুকু বুঝতে পারো, যদি এতটুকু বুঝতে পারো তাহলে সবাই একটু কমেন্টে লেখো ইয়েস, যে ভাইয়া আমরা অ্যাডজেক্টিভের পজিশনগুলো শিখেছি। একটা পজিশন পড়লাম নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, আরেকটা পড়েছি লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ, আরেকটা পড়েছি নাউনের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজও বসে, অ্যাডজেক্টিভ ক্লজও বসে। ভেরি গুড, সোনা লিখে দিয়েছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা। ভেরি গুড, ভেরি গুড। যারাই বুঝতে পারছো দয়া করে কমেন্ট করে আমাকে বলে দিবা জি হ্যাঁ ভাই। তামজিদ হাসান, উৎসব, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে মাধবী, ওকে ভেরি গুড, ক্লিয়ার। ওকে ডান। এবার চলে আসি রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 1-এ ছিল পজিশন। আমরা কি অ্যাডজেক্টিভের পজিশন পারবো? জি ভাইয়া পারবো। এবার নাম্বার 2-তে চলে আসি, ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি বলেই দিলাম এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। নাউনের প্রকারভেদ যেমন ইম্পর্টেন্ট ছিল, প্রোনাউনের প্রকারভেদ ইম্পর্টেন্ট ছিল, তেমনি অ্যাডজেক্টিভের প্রকারভেদ অতটা ইম্পর্টেন্ট না। তোমাকে জাস্ট জানতে হবে, তোমাকে জানতে হবে যে একটা শব্দ অ্যাডজেক্টিভ কি না, কোন অ্যাডজেক্টিভ এটা জানা খুব বেশি জরুরি না। তোমাকে শুধু বুঝতে হবে বা জানতে হবে যে ওই শব্দটা অ্যাডজেক্টিভ, এর বাইরে কিছু না। তো বেসিক্যালি অ্যাডজেক্টিভগুলোকে গ্রামাটিক্যালি 4 ভাগে ভাগ করা যায়। এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ আছে, আমরা সবগুলো দেখব। 1 বাই 1 চলে আসি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে কি কি বোঝাবে? যদি কোনো শব্দ নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সব একটু কষ্ট করে কমেন্ট করবা। কি কমেন্ট করবা? লেখো কোয়ালিটি ইজ ইকুয়াল টু দোষ, গুণ, অবস্থা। আমরা দৈনন্দিন জীবনে যতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করি, লম্বা, খাটো, মোটা, ফর্সা, কালো,
গরিব, ধনী, জ্ঞানী, মূর্খ, যত কিছু অ্যাডজেক্টিভ মানে যত কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করি না কেন, এই সবগুলো কিসের মধ্যে পড়ে? সবগুলো পড়ে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ছেলেটা খারাপ, দোষ, ছেলেটা ভালো, গুণ, ছেলেটা গরিব, অবস্থা, ছেলেটা টায়ার্ড। যেমন আমাদের সানি লিওনি ভাইয়া কোনো টায়ার্ডনেস নাই, হেভি স্ট্যামিনা। এই যে সামিউল ভাইয়া তোমাদের জিকে পড়ায়, চরম স্ট্যামিনা নিয়ে পড়ায়, টায়ার্ড না, দেখতেও যেমন হ্যান্ডসাম তেমনি স্ট্রং টিচার্স। এই যে স্ট্রং, এর কি অবস্থা না? অবস্থা কি না? এই যে তোমার সামিউল ভাই, সানি লিওনি, সরি, ও তো সানি লিওন না, ও হচ্ছে লিওন। আমাদের যে লিওন ভাইয়া, এই যে তো জ্ঞানী, নলেজেবল একটা পার্সন, এটা কি দোষ না গুণ? ভাইয়া অবশ্যই গুণ। তাহলে আমি যখন এই ভাইয়াগুলোকে বর্ণনা করব, যে শব্দগুলো ব্যবহার করে, সেগুলো কিসের মধ্যে পড়বে? সেগুলো পড়বে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে ভাইয়া? 2 নাম্বার চলে আসি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি ওয়ার্ডটাই বলে দিচ্ছে, কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে যে সকল শব্দ নাউনের পরিমাণ প্রকাশ করবে, যে সকল শব্দ নাউনের পরিমাণ প্রকাশ করবে, তাদেরকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এন্ড অলওয়েজ মনে রাখবা, এরা কার সাথে বসে? হয় বসবে অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে, না হয় বসবে ম্যাটেরিয়াল নাউনের সঙ্গে। অথবা আরো সহজ করে দেই, এরা সবাই বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কার সাথে বসবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। যেমন কোনগুলো? মাচ, লিটল, সাম, এনাফ, নো, অল। দেখবা এই সকল ওয়ার্ড, এগুলো আমরা নাউনে পড়ে আসছি, এই সকল ওয়ার্ডগুলো কার সাথে বসে? আনকাউন্টেবল নাউনের সাথে বসতে পারে। তাহলে যখনই দেখব কোনো একটা শব্দ যদি আনকাউন্টেবল নাউনের সামনে বসে, সেই শব্দটা অবশ্যই কি বোঝাবে ভাইয়া? সেই শব্দটা অবশ্যই পরিমাণ বোঝাবে। আর যখনই পরিমাণ বোঝাবে, তখনই আমরা সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমি আবারও বলছি, এইভাবে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না। তুমি কোয়ান্টিটি ভুলে যাও, তুমি জাস্ট মনে রাখো, যেহেতু নাউনের পূর্বে বসছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? অ্যাডজেক্টিভ বলতে পারবো। ভাইয়া এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? থ্যাংক ইউ মুশফিকা নাজনীন। আমরা এতটুকু বুঝতে পারছি কিনা কষ্ট করে আমাকে জানাও। আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা কষ্ট করে আমাকে জানাও। যারা 5 মেজো পেজে আছো তোমরাও কমেন্ট করো, আবার যারা রয়্যালে আছি সবাই একসঙ্গে কমেন্ট করো, তাহলে দেখবা ক্লাসটা খুবই প্রাণবন্ত হয়ে উঠবে। কমেন্ট না করলে দেখবা ক্লাসটা খুব একটা ভালো লাগবে না। 3 নাম্বার চলে আসি, নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই নিউমেরাল মানেই হচ্ছে নাম্বার। নিউমেরাল মানেই হচ্ছে নাম্বার। যখনই কোনো ওয়ার্ড কোনো নাউনের নাম্বার প্রকাশ করবে, সংখ্যা প্রকাশ করবে, তাকে আমরা কি বলবো? নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। এন্ড নাম্বার প্রকাশ করতে পারি আমরা কোন নাউনের? সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের। কোন নাউনের? কাউন্টেবল নাউন। তাহলে যখনই আমরা দেখব কাউন্টেবল নাউনের সঙ্গে কোনো শব্দ বসে তাকে মডিফাই করছে, তাকে আমরা কি বলে ফেলবো? তাকে আমরা বলে ফেলবো নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার 2 প্রকার হয়। কয় প্রকার হয়? 2 প্রকার। একটাকে বলা হয় ডেফিনিট নিউমেরাল, আর একটাকে বলা হয় ইনডেফিনিট নিউমেরাল। এই ডেফিনিট নিউমেরাল কোনগুলো? যেমন 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ডাবল, ট্রিপল, এগুলোকে আমরা কি বলি? ডেফিনিট নিউমেরাল। 1 মানে কয়টা? একটা। 2 মানে কয়টা? দুইটা। ফার্স্ট মানে কয়জন? একজনকেই বোঝানো হচ্ছে। ডাবল মানে কয়টা? ডাবল মানে 2 বার না, 2টা বোঝানো হচ্ছে। তার মানে ভালো করে বোঝো, যেগুলো ডেফিনিট সেগুলো সুনির্দিষ্ট করে বোঝাচ্ছে। আবার কতগুলো আছে ইনডেফিনিট নিউমেরাল, যে এরা সংখ্যা তো বোঝাবে, কিন্তু সেই সংখ্যাটা হবে অনির্দিষ্ট। কিরকম? জিনিসটা কেমন হবে বোঝো। আমি বললাম সাম বয়েজ। এখন এই যে সাম বয়েজ মানে কি? কিছু সংখ্যক ছেলে। তাহলে এই সাম অবশ্যই সংখ্যা নির্দেশ করছে, কিন্তু কেউ আমাকে কষ্ট করে বলো কয়জন? সাম বয়েজ মানে কয়জন? আমি কি বলতে পারবো? না, বলতে পারবো না। দ্যাটস ওয়াই এই সামকে বলা হয় কি? ইনডেফিনিট নিউমেরাল। সো কষ্ট করে মনে রাখতে হবে, এরা বসবে কার সঙ্গে? কাউন্টেবল নাউনের সাথে। তাহলে নাম্বার বসবে কাউন্টেবল নাউনের সাথে, নাম্বারগুলো বসবে কাউন্টেবল নাউনের সঙ্গে, কোয়ান্টিটি গুলো বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। সবাই এইটা একটু কষ্ট করে লেখো, সবাই একটা টেকনিক লেখো। ইউএন আনকাউন্টেবল নাউন ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, আর কাউন্টেবল নাউন ইজ ইকুয়াল টু নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এইভাবে লেখো, তাহলে জীবনে ভুলবা না ইনশাআল্লাহ। আর আমি আবারও বলছি,
অ্যান্ড আমি আবারও বলছি এইটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, এজ এ অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন খুব বেশি জরুরি না, কিন্তু আমরা পড়বো ভাইয়া, আমাদেরকে পড়তে হবে। যারাই লাইভে আছি অনেকে এখনো লাইভে রিয়াকশন দেয়নি, এটা কোনো কথা হলো? যারাই আমরা লাইভে আছি, যারাই লাইভে আছে এখন পর্যন্ত লাইভে আমরা কোনো রিয়াকশন দিই, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সবাই একটু রিয়াকশন দাও প্লিজ, সবাই দাও, শেয়ার করো, সবাই শেয়ার করো। নিজেদের টাইম লাইনে তুমি যদি শেয়ার করতে নাও চাও, তোমাদের বন্ধুদের অনেক যে প্রতিষ্ঠানে আছো, যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, দেখবা সেই প্রতিষ্ঠানে তোমাদের ফ্রেন্ডের একটা গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, সবাই একটু সেই গ্রুপটাতে শেয়ার করো। এতে করে কি হবে, এতে করে কি হবে, সবাই আমাদের সম্পর্কে জানবে, সবাই আমাদের ক্লাসটা করতে পারবে। এবার চলে আসে 4 নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা আহামরি কিছু না, যখনই দেখবো কোনো প্রোনাউন, যখনই দেখবো প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসছে, তাকে আর প্রোনাউন বলা যাবে না। এটা খুবই সোজা, হ্যাঁ, এইটা খুবই পানির মতো সোজা। কিরকম ভালো করে বোঝো, এটা প্রোনাউন, আমি একটা প্রোনাউন নিলাম, একটা প্রোনাউন নিলাম, এই প্রোনাউনকে আমি যদি নাউনের পূর্বে বসাই, তাহলে এই প্রোনাউন নাই, সে কি হয়ে গিয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তখন এই প্রোনাউনকে আমরা কি বলে ফেলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি বলে ফেলবো ভাইয়া, কি বলে ফেলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন কোনগুলো, যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টাররোগেটিভ অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই 5টাকে আমরা কি বলে থাকি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে থাকি। তোমাকে এত কিছু মনে রাখতে হবে না, তুমি শুধু এইটা মনে রাখবা, প্রোনাউনগুলো নাউনের সামনে বসলে এর আর প্রোনাউন থাকে না, কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখো, দিস পেন ইজ মাইন, নর্মালি দিস হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, সরি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এই দিস কার সাথে বসছে, পেনের সঙ্গে, এই দিস আর প্রোনাউন নাই, হয়ে গিয়েছে অ্যাডজেক্টিভ। ইচ নর্মালি প্রোনাউন, কিন্তু ইচ কার সাথে বসছে, নাউনের সঙ্গে, এ আর প্রোনাউন নাই, এ হয়ে গিয়েছে অ্যাডজেক্টিভ। এনি নর্মালি প্রোনাউন, কিন্তু এনি বসেছে কার সঙ্গে, গার্ল এর সঙ্গে, তাহলে এনিকে আমরা এখানে কি বলে ফেলবো, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে এই দিসকে আমরা কি বলবো, এই দিসকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলা যেতে পারে, এই দিসকে আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলা যেতে পারে। এই ইচকে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও বলতে পারবো, এই ইচকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলতে পারবো, এনিকে আমরা ইনডেফিনিট অ্যাডজেক্টিভও বলতে পারবো, এনিকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলতে পারবো। সো এত বেশি কনফিউশনের প্রয়োজন নাই, তুমি শুধু মনে রাখবা প্রোনাউনগুলো যখন নাউনের পূর্বে বসে তারাই কি হয়ে যায়, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অথবা শুধু অ্যাডজেক্টিভ মনে রাখলেও চলবে। তার মানে এইটুকু মনে রাখো, যতগুলো প্রোনাউন আমরা পড়ছি, এই প্রোনাউনগুলো নাউনের সামনে বসলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝছি না, বুঝি নেই ভাইয়া এতটুকু? বুঝি নেই। মুশফিকা নাজনীন আছে, তারেক সরকার আছে, স্বর্ণা ইসলাম আছে, স্বর্ণা ইসলাম অনেকে মেনশন দিয়েছে, ভেরি গুড। প্রেমা আছে, রাকিবুল অনিক আছে, মুনিয়া আক্তার, সুমাইয়া আক্তার, মাসুদা মিম, স্বর্ণা ইসলাম, মাধবী আছে, এম হাসিব আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভাইয়া। ফাহিমা তাসনিম আছে, আসফিয়া জেরিন আছে। ওকে ডান। আমরা কি ক্লাসিফিকেশন বুঝতে পারছি কিনা ভাইয়া, কষ্ট করে বলো তো আমাকে। যদি ক্লাসিফিকেশনগুলো বুঝি, এবার আমরা আরো কয়েকটা নতুন অ্যাডজেক্টিভ শিখব। যেমন বলা আছে সাম আদার অ্যাডজেক্টিভস, নাম্বার 1 এ দেওয়া আছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো, যখন প্রপার নাউনগুলো অন্য কোনো নাউনের সামনে বসে, তখন সেই প্রপার নাউনগুলো নাউন থাকে না, সেগুলো কি হয়ে যায়, প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিরকম, বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশি, ইন্ডিয়া হয়ে গেল ইন্ডিয়ান, ইটালি হয়ে গেল ইটালিয়ান। তাহলে এই বাংলাদেশি, ইন্ডিয়ান, ইটালিয়ান এগুলোকে আর প্রপার নাউন বলা যাবে না, এদেরকে আমরা কি বলে ফেলবো, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে বলো তো, চায়নাকে আমরা কি বলি, চায়নার মানুষকে আমরা কি বলি বলো দেখি, চায়নার মানুষকে আমরা কি বলি? আচ্ছা, এই লাইভে ক্যাপশন দাও নাই, আমার তো খেয়াল নাই। একটা মিনিট, আচ্ছা আমি একটু পরে পাঠাই দিব। এনিওয়ে, চায়নার মানুষদেরকে আমরা কি বলি, চাইনিজ বলি। তাহলে চায়না হচ্ছে প্রপার নাউন, চাইনিজ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে আমেরিকার অ্যাডজেক্টিভ কি হবে, আমেরিকান, তাই না, আমেরিকান। সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, সবগুলো প্রপার নাউনের, সবগুলো দেশের আমরা একটা করে কি বের করতে পারবো, অ্যাডজেক্টিভ ফর্ম বের করতে পারবো। 2 নাম্বার, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হচ্ছে জোর প্রদান করবে।
কি প্রদান করবে? জোর প্রদান করবে। আর যখন কোনো অ্যাডজেক্টিভ জোর প্রদানের কাজ করবে বা করে তাকে আমরা কি বলে ফেলবো? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। দুইটা ওয়ার্ড ভালো করে মনে রাখবা, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ওন আর একটা হচ্ছে ভেরি। একটা হচ্ছে ওন আর একটা হচ্ছে ভেরি। তুমি হোয়াটসঅ্যাপ আছে? তুমি চালাও না? কি বলে? একটা হচ্ছে ওন আর একটা হচ্ছে ভেরি। মেসেঞ্জার চালাও? আমাকে নক দাও একটা মেসেঞ্জারে। এই ওন আর ভেরি, এই ওন আর ভেরি এই দুটো ভালো করে মনে রাখতে হবে। এই ওন আর ভেরি, এই ওন আর ভেরি যখন কোনো নাউনের সঙ্গে বসবে তখন এদেরকে আমরা কি বলবো? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলবো। দিস ইজ মাই ওন হাউস, এইখানে ওন হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ দ্য ভেরি বয়, এই ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ। অলওয়েজ মনে রাখবা ভেরি সারা জীবনই অ্যাডভার্ব, শুধু এই একটা মাত্র ক্ষেত্র যেখানে ভেরি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কখন সেটা হবে? আর যখন ভেরি নাউনের সঙ্গে বসবে। যখন ভেরি বসবে, যখন ভেরি বসবে নাউনের সঙ্গে, আমি আবারও বলছি, যখন ভেরি বসবে নাউনের সঙ্গে তখন সেই ভেরি আর অ্যাডভার্ব থাকবে না, তখন সেই ভেরি কি হয়ে যাবে? তখন সেই ভেরি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদি বুঝি, সবাই অ্যান্সার করো দেখি, সবাই অ্যান্সার করো। প্রথমে লেখো ভেরি নাইস, আন্ডারলাইন করো ভেরি। 2 নাম্বার লেখো ভেরি গার্ল, ভেরি গার্ল, আন্ডারলাইন করো ভেরি। সবাই একটু কষ্ট করে কমেন্ট করো দেখি কোনটায় কোন ভেরি অ্যাডজেক্টিভ, কোন ভেরি অ্যাডভার্ব, কোন ভেরি অ্যাডজেক্টিভ, কোন ভেরি অ্যাডজেক্টিভ, কোন ভেরি অ্যাডভার্ব। সবাই একটু কষ্ট করে কমেন্ট করো দেখি যে ভেরি 1 নাম্বার ভেরি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। সবাই একটু কমেন্ট করো দেখি। সবাই করবো, আমার সবাই মানে সবাই, আমি সবার কমেন্টই দেখতেছি, সবার কমেন্টই দেখতে পাচ্ছি ভাইয়া, সবাই কমেন্ট করো। কোনটা হবে অ্যাডজেক্টিভ, কোনটা হবে অ্যাডভার্ব? দ্রুত দ্রুত ভাইয়া সবাই কমেন্ট করো কাইন্ডলি। ওকে, অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলছে। কি বলছে? উগান্ডাকে কি বলবো? উগান্ডাকে কি বলবো আমার আসলে জানা নাই, এটা আমাদেরকে করতে হবে, গুগল করতে হবে। গুগল করলে তখন জানতে পারবো যে উগান্ডার ভাষায় কি বলা হয়। উগান্ডানিয়ান হয়তোবা হতে পারে, হতে পারে। প্রথম ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এই ভেরি কার সাথে বসছে? অ্যাডজেক্টিভের সাথে বসছে। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে তাকে বলি অ্যাডভার্ব। সেকেন্ড ভেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই ভেরি কার সঙ্গে বসছে? গার্ল, গার্ল হচ্ছে নাউন, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। পাইছো? ক্যাপশন পাইছো? ওকে, ওইটাই মেরে দাও। হ্যাঁ হ্যাঁ, পেয়ে দাও, সব সহজেভাবে আছে। এবার আসে রুল নাম্বার 3। সবাই আগে লিখে নাও VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট? কারণ চলে আসছে আমাদের সবার পছন্দের, পছন্দ হোক নাও হোক, খুবই গুরুত্বপূর্ণ ভাই, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমাদেরকে, ভাই ক্লান্ত হয়ে গেছি। লিওন, তুমি কি করে ক্লান্ত হয়েছো সোনামণি? এই বয়সে ক্লান্ত হয়ে গেলে হবে? কি এমন করেছো তুমি যে ক্লান্ত হয়ে গেলা? ওকে, লিঙ্কিং ভার্ব কোন ভার্ব? যে সকল ভার্ব কাজ না বুঝিয়ে অবস্থা বোঝায়। আমি একদম সংক্ষেপে শেখানোর চেষ্টা করছি, একদম সংক্ষেপে, তবে ভুলভাল না, একদম সংক্ষেপে, একদম সারা জীবন সব জায়গায় কাজে লাগবে এমন পড়া। দেখো, যে সকল ভার্ব কাজ না বুঝিয়ে অবস্থা বোঝায় তাকে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব বলি। আবারও বলছি, যে সকল ভার্ব কাজ না বুঝিয়ে অবস্থা বোঝাবে তাকে আমরা কোন ভার্ব বলবো? লিঙ্কিং ভার্ব। আর যে সকল ভার্ব কাজ বোঝাবে তাকে আমরা কোন ভার্ব বলবো? অ্যাকশন ভার্ব। এইটা বুঝছি কিনা সবাই? সবাই লেখো, সবাই লেখো, এলভি ইজ ইকুয়াল টু অবস্থা, এলভি ইজ ইকুয়াল টু অবস্থা। তার নিচে লেখো এভি, এভিতে হচ্ছে অ্যাকশন ভার্ব, এভি ইজ ইকুয়াল টু কাজ। এই দুই ধরনের ভার্ব যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার কখনোই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে সমস্যা হবে না। কারণ যদি বাক্যে বসে লিঙ্কিং ভার্ব তাহলে সেখানে কে কে বসতে পারবে? হয় বসবে অ্যাডজেক্টিভ, আর না হলে বসবে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তার মানে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র শব্দ বসে সেটা হবে অ্যাডজেক্টিভ, যদি দুইটা শব্দ বসে প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। এইটুকু বুঝছি কিনা? এইটুকু বুঝছি কিনা? লিঙ্কিং ভার্বের সঙ্গে সম্পর্ক হচ্ছে অ্যাডজেক্টিভের,
আর যদি অ্যাকশন ভার্ব বাক্যে বসে তাহলে সেখানে সরাসরি কে চলে আসবে, অ্যাডভার্ব চলে আসবে। অ্যাকশন ভার্ব মানে এটা কোনো ভার্বের প্রকারভেদ না, যে সকল ভার্বগুলোই কাজ বোঝাবে, যে সকল ভার্বগুলো কাজ বোঝাবে সেগুলোই হচ্ছে অ্যাকশন ভার্ব। আর যে সকল ভার্ব কাজ না বুঝিয়ে অবস্থা বোঝাবে, কেমন অবস্থায় আছে, একটু আগে লিওন ভাইয়া বলল সে টায়ার্ড হয়ে গিয়েছে, তাহলে এই যে টায়ার্ড হয়ে যাওয়া এটা তো কোনো কাজ না, তাহলে সেটা কোন ভার্ব হয়ে যাবে, লিঙ্কিং ভার্ব। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকের ভার্বগুলোকে আমরা কোন ভার্ব বলতে পারি, লিঙ্কিং ভার্ব। তবে এগুলো মুখস্থ করতে হবে না, আমি তোমাকে যে টেকনিক শিখিয়ে দিয়েছি এই টেকনিক মনে রাখলে তোমার কখনোই কি করতে হবে না, লিঙ্কিং ভার্ব মুখস্থ করতে হবে না। কেন মুখস্থ করতে হবে না, কারণ এখানে যতগুলো ভার্ব আছে এই বি ভার্ব আর বিকাম বাদ দিয়ে বাকি ভার্বগুলো কখনো কখনো অ্যাকশন ভার্ব হিসেবেও বসতে পারে। এই যে তুমি এখানে লুক দেখছো, তুমি এখানে দেখছো ফিল, তুমি এখানে দেখছো গো কোথায়, এই যে গো, এই যে ভার্বগুলো এরা কখনো কখনো অ্যাকশন ভার্বও হয়, কখনো আবার লিঙ্কিং ভার্বও হয়। তার মানে তুমি শুধু ভার্ব মুখস্থ করে বের করতে পারবা না কখন সেটা হবে লিঙ্কিং, কখন সেটা হবে অ্যাকশন। তোমাকে একটু কষ্ট করে বাক্যের অর্থ বের করতে হবে যে সেই অর্থটাকে কাজ বোঝানো হচ্ছে নাকি অবস্থা। যদি অবস্থা বোঝানো হয় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব, যদি কাজ বোঝানো হয় তাহলে হবে অ্যাকশন ভার্ব। আসো বুঝবো কিভাবে। ভেরি গুড, যারা কমেন্ট করছো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বাট ওয়ালাইকুম আসসালাম। সোনামণি ক্লান্ত হয়ে গিয়েছে রে, এটা কোনো কথা? দেখো, দ্য মেডিসিন টেস্টস ব্যাড, দ্য মেডিসিন টেস্টস ব্যাড, এই যে মেডিসিনটা খেতে খারাপ, মেডিসিন খেতে ভালো লাগে না, জঘন্য, এটা কি মেডিসিনের কোনো কাজ না মেডিসিনের একটা অবস্থা? ভাইয়া অবস্থা, তাহলে টেস্ট কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব। এরপরে কে বসবে, অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড বসলে কি হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। পপুল রিমেইন, রিমেইন মানে থাকা, পপুল রিমেইনস রিয়েলি কাম, পপুল বেশ ঠান্ডা থাকে, ঠান্ডা বলো বা শান্ত বলো থাকে, এই যে থাকা, এটা কি পপুলার কোনো কাজ না অবস্থা? ভাইয়া অবস্থা। অবস্থা হলে কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব। এরপরে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দ্য মেডিসিন টেস্টস ভেরি ব্যাড, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। বব টেস্টেড দ্য স্যুপ, এইখানে ঝামেলা দেখো, এখানে টেস্ট দেওয়া আছে, সবাই কমেন্ট করবে এবার। এবার সবার কাজ, সবাইকে কমেন্ট করতে হবে। এই 4 নাম্বার যে বাক্যটা দেওয়া আছে এখানে টেস্ট মানে কি, স্বাদ নেওয়া বা খাওয়া। এখানে টেস্ট মানে কি, স্বাদ নেওয়া বা খাওয়া। এই যে টেস্ট দেওয়া আছে, এই টেস্ট লিঙ্কিং ভার্ব নাকি অ্যাকশন ভার্ব? এইটা বলো দেখি। 4 নাম্বার বাক্যে যে টেস্ট দেওয়া আছে, এই টেস্ট মানে কি ভাই, স্বাদ নেওয়া বলতে পারো। এই টেস্ট মানে কি বলতে পারি, স্বাদ নেওয়া, অথবা খাওয়া বলতে পারি। এখন তোমরা আমাকে বলো, স্বাদ নেওয়া বা খাওয়া এটা তো কোনোভাবেই কারো অবস্থা না, এটা একটা অ্যাকশন বা কাজ বোঝানো হচ্ছে। তাহলে এই যে টেস্ট, এ কিন্তু এখানে আর লিঙ্কিং ভার্ব নাই, এ হয়ে গিয়েছে অ্যাকশন ভার্ব। এন্ড আমরা জানি অ্যাকশন ভার্বের পরে কে বসবে, অ্যাডভার্ব বসবে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু হাংরি বসে নাই, এখানে হাংরি না বসে এখানে কে বসেছে, হাংরিলি বসেছে। এন্ড হাংরিলি হচ্ছে অ্যাডভার্ব। হাংরিলি কি জিনিস, অ্যাডভার্ব। সো একইভাবে টেস্ট এখানে কি ছিল, লিঙ্কিং ভার্ব, সেই একই টেস্ট, এই টেস্ট লিঙ্কিং ভার্ব, এই টেস্ট হচ্ছে অ্যাকশন ভার্ব। তার মানে একই ভার্ব কখনো হতে পারে লিঙ্কিং, কখনো হতে পারে অ্যাকশন। সো আমার মুখস্থ করা যাবে না, মুখস্থ না করে আমাদের এই শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা শর্ট টেকনিক অ্যাপ্লাই করি তাহলে বাক্য থেকে কখনোই আমাদের ভুল তো হবেই না, আমরা ইজিলি ভালোভাবে অ্যান্সার করতে পারবো। সবাই এইটুকু জিনিস বুঝছি না বুঝি নাই, একটু কষ্ট করে আমাকে জানাও যে এই কনসেপ্টটুকু আমরা বুঝছি না বুঝি নাই। যে লিঙ্কিং ভার্ব বিষয়টা হচ্ছে এতটুকুই মনে রাখতে হবে, এরা কখনোই কাজ বোঝাবে না, এরা অলওয়েজ অ্যাকশন বোঝায়। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই লিঙ্কিং ভার্বের ওয়ার্ডে লিঙ্ক দেওয়া আছে, এরা কাকে লিঙ্ক করবে? বেসিক্যালি লিঙ্কিং ভার্বগুলো সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে, এটা হচ্ছে আসল সংজ্ঞা। যে সকল ভার্ব সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করবে তাদেরকে বলা হয় লিঙ্কিং
ভার্ব। সো তোমার পরীক্ষায় এভাবে মনে রাখার প্রয়োজন নাই, তুমি শুধু এটুকু মনে রাখবা যে লিঙ্কিং ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যারা কি বোঝাবে, অবস্থা বোঝায়। অ্যান্ড লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হলে হবে অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড হলে হবে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, মানে আগেরটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি ভার্বটা কাজ বোঝানো হয় তাকে আমরা কোন ভার্ব বলবো, অ্যাকশন ভার্ব, এবং অ্যাকশন ভার্বের পরে সরাসরি কে চলে আসবে, অ্যাডভার্ব চলে আসবে। বুঝছি না বুঝি না ভাইয়া, কষ্ট করে বলো। বুঝছি না বুঝি নাই, যদি বুঝি তাহলে সবাই চলো এই 8টা কোয়েশ্চেন সলভ করে ফেলি। যদি বুঝে থাকি, যদি সবাই বুঝি তাহলে সবাই চলো এই মাত্র 8টা কোয়েশ্চেন দেওয়া আছে, এই মাত্র 8টা কোয়েশ্চেন চলো আমরা সবাই মিলে অ্যান্সার করে ফেলি। টেস্ট ইয়োরসেলফ। নাম্বার 1, এক নাম্বার কি হবে কমেন্ট করো। আওয়ার নেইবার্স অ্যাপিয়ার্ড রিল্যাক্সড অথবা রিল্যাক্সডলি আফটার দেয়ার ভ্যাকেশন। ভ্যাকেশনের পরে আমাদের নেইবার্সকে কেমন দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে, কেমন, বেশ ফুরফুরে মেজাজের। এখন যখন একটা মানুষ ফুরফুরে মেজাজে থাকে, এটা কি তার কোনো কাজ নাকি অবস্থা? এইটা এইটা কি তার কোনো কাজ নাকি অবস্থা? কাজ নাকি অবস্থা? যেহেতু এখানে কোনো কাজ বোঝানো হচ্ছে না, এই অ্যাপিয়ার কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব, তাহলে এরপরে অবশ্যই কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে, আমাদের এখানে বসবে রিল্যাক্সড। এখানে কে বসবে, রিল্যাক্সড। 2 নাম্বার, দ্য মিউজিক সাউন্ডেড টু ড্যাশ টু বি ক্লাসিক্যাল। মিউজিক সাউন্ডেড মানে মিউজিক শুনে মনে হচ্ছে কিরকম, এটা ক্লাসিক্যাল না, এটা অনেক নয়েজি। একটা মিউজিক যখন নয়েজি হবে, এটা কি মিউজিকের কোনো কাজ নাকি মিউজিকের একটা বৈশিষ্ট্য? ভাই এটা একটা মিউজিকের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব হলে এরপরে দুইটা ওয়ার্ড, একটা টু, এখানে আরেকটা ওয়ার্ড। টু হচ্ছে অ্যাডভার্ব, এখানে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যান্সার কি হবে, নয়েজি। 3 নাম্বার, ইয়োর নেম সাউন্ডস ড্যাশ। তোমার নাম খুব বাজে শোনায়, তোমার নাম খুব বাজে শোনায়। এটা কি এর নামের কোনো কাজ নাকি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য। সাউন্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে এরপরে কে বসবে, অ্যাডজেক্টিভ, এখানে বসবে টেরিবল। 4 নাম্বার, দ্য পিয়ানিস্ট প্লেইজ ভেরি গুড। এখানে প্লে মানে কি, এখানে প্লে মানে বাজানো। যে পিয়ানিস্ট কেমন ভাবে পিয়ানো বাজায়, বেশ ভালোভাবে পিয়ানো বাজায়। এখন বাজানো কোনো কাজ নাকি অবস্থা? অবশ্যই কাজ। এই প্লে যেহেতু অ্যাকশন ভার্ব, তাহলে অবশ্যই এখানে কে বসবে, অ্যাডভার্ব বসবে। এই ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, এই ওয়েল হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, এই ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। সবাই একটু কমেন্টে লেখো, সবাই একটু কমেন্টে লেখো, গুড ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ আর well is equal to adverb। সবাই একটু কমেন্টে লিখবা। গুড হচ্ছে, ও গু লিখে ফেলছি, সরি, গু কেন, গুড। সবাই একটু কমেন্টে লিখবা, হ্যাঁ। গুড ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ আর ওয়েল ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। তোমরা গু লিখিও না প্লিজ, প্লিজ। তবে এখানে আরো বিষয় আছে, তবে আর এখানে বিষয় আছে। যদি স্বাস্থ্য বোঝানো হয়, লেখো স্বাস্থ্য বোঝালে, যদি স্বাস্থ্য বোঝানো হয়, স্বাস্থ্য বোঝালে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। কিরকম, আই অ্যাম ওয়েল, আই অ্যাম ওয়েল মানে আমি ভালো আছি, এইখানে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই বাক্যে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো অ্যাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে, লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে ওকে ডান। 5 নম্বরে, দ্য ফুড ইন দ্য রেস্টুরেন্ট অলওয়েজ টেস্টস ড্যাশ গুড অথবা ওয়েল। যে একটা রেস্টুরেন্টের, এই রেস্টুরেন্টের খাবারগুলো সবসময় কেমন লাগে, ভালো লাগে, খেতে সুস্বাদু লাগে। এটা কি খাবারের কোনো কাজ নাকি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য। এখানে যদি লিঙ্কিং ভার্ব, অ্যান্সার হবে কোনটা, গুড, আমাদের অ্যাডজেক্টিভ লাগবে। 6 নাম্বার, দ্য ক্যাম্পার্স রিমেইনড, রিমেইন মানে থাকা। তোমার মনে করো তুমি কোথাও ক্যাম্পিং করতে গিয়েছো, পাহাড়ে উঠেছো, অনেক বজ্রপাত হচ্ছে, কিন্তু তারপরেও তুমি শান্ত আছো, তুমি শান্ত আছো, তোমার একটা বৈশিষ্ট্য, সে কেমন আছে, সে শান্ত আছে, তাই না, একটা বৈশিষ্ট্য। তাহলে এখানে রিমেইন, এখানে কোন ভার্ব, রিমেইন এখানে লিঙ্কিং ভার্ব, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, কাম মানে অ্যাডজেক্টিভ, এলয় যোগ করলে অ্যাডভার্ব হয়ে যাবে, আমার অ্যাডভার্ব এখানে লাগবে না। দে বিকেম ড্যাশ, বিকেম মানে হওয়া, আর এই হওয়া কখনো কারো কাজ বোঝায় না, অবস্থা। তারা এখন কেমন আছে, তারা অসুস্থ, খাওয়ার পরে কি হয়েছে, অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়া কিন্তু কোনো কাজ না, কোনো কাজ না, মানুষের অবস্থা, লোকটার অবস্থা কেমন, সে অসুস্থ। তাহলে বিকেমও কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব, অ্যান্সার হবে কি এখানে, সিক। এরপরে দ্য প্রফেসর মাইকেল লুকড অ্যাট, লুক অ্যাট মানে তাকানো,
লুক অ্যাট মানে তাকানো, অ্যান্ড তাকানো মানে অবশ্যই অ্যাকশন। তাকানো মানে কোনো অবস্থা না, কোনো বৈশিষ্ট্য না, কোনো অবস্থাও না, কোনো বৈশিষ্ট্যও না, তাকানো হচ্ছে অ্যাকশন। যখনই চলে আসবে অ্যাকশন, সেখানে চলে আসবে কে? অ্যাডভার্ব। অ্যান্সার হবে কুইকলি। অ্যান্সার কি হবে? কুইকলি। টেকনিক দেখো, একটা টেকনিক দেখো ভাইয়া, যে আমরা তো নাম্বার 1 অর্থ বুঝে চেক করব যে কাজ বোঝাচ্ছে নাকি অবস্থা। 2 নাম্বার লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করা যায়। লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করা যায়। কি বললাম? লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করা যায়। আমি কি বলতে পারি? আওয়ার নেইবার আর রিল্যাক্সড, চলবে। দ্য মিউজিক ইজ টু নয়েজি, ঠিক আছে। ইয়োর নেম ইজ টেরিবল, দেখো বাক্যটা মিলে যাচ্ছে, বাক্যটা মিলে যাচ্ছে। দ্য পিয়ানিস্ট ইজ ভেরি ওয়েল, বাক্যটা মিলতেছে না, কারণ প্লে হচ্ছে লিঙ্কিং মানে অ্যাকশন ভার্ব। যদি লিঙ্কিং ভার্ব হয় কোনো ওয়ার্ড, তাকে আমরা বি ভার্ব দিয়ে প্রতিস্থাপন করতে পারবো। এবং 3 নাম্বার, লিঙ্কিং ভার্বের পর যখন প্রেপোজিশন বসে, তখন সে লিঙ্কিং থাকে না, তখন সে কি হয়ে যায়? অ্যাকশন ভার্ব হয়ে যায়। যেমন এই লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, কিন্তু এরপরে কে চলে আসছে? অ্যাট। লিঙ্কিং ভার্বের পরে যখন প্রেপোজিশন বসবে, তখন সে কি হয়ে যাবে? অ্যাকশন হয়ে যাবে। সো এইটা বুঝছি কি বুঝি না, সবাই তো আমাকে কমেন্ট করে জানাও। যে 3টা পয়েন্ট আমি মাত্র দেখাইলাম, যে 3টা পয়েন্ট আমি মাত্র দেখাইলাম, এই 3টা পয়েন্ট আমরা বুঝছি নাকি বুঝি নাই, কষ্ট করে বলো সবাই। সবাই পারলে লেখো 3টা পয়েন্ট। যে নাম্বার 1 আমরা লিঙ্কিং ভার্ব চিনবো কি দেখে? নাম্বার 1 আমরা অর্থ দেখে চিনবো। নাম্বার 1 অর্থ দেখে চিনলে আমার অন্য কিছু করতে হবে না। যে অবস্থা বুঝিয়েছে লিঙ্কিং, শেষ। কাজ বুঝিয়েছে অ্যাকশন, শেষ, আর কোনো কথা নাই। কিন্তু যদি মনে হয় যে ভাইয়া আমি তো কোনো কারণে অবস্থা বুঝতে পারতেছি না, আমি কোনো কারণে অবস্থা বুঝতেছি না বা অর্থ বুঝতেছি না, তখন কি করতে হবে? বি ভার্ব দ্বারা প্রতিস্থাপন করতে হবে। যদি মিলে যায় তাহলে হবে লিঙ্কিং ভার্ব, না হলে হবে অ্যাকশন ভার্ব। অ্যান্ড লাস্ট, লিঙ্কিং ভার্বের পর যদি প্রেপোজিশন বসে, তাহলে সেই লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং নাই, সে কি হয়ে যাবে? অ্যাকশন ভার্ব হয়ে যাবে। আমি আশা রাখি সবাই বুঝতে পারছো। ওয়ালাইকুম আসসালাম শিউলি সঞ্জনা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নেক্সট আমাদের রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আমরা আলোচনা করব নাউন অ্যাডজেক্টিভ। রুল নাম্বার 4-এ আলোচনা করব নাউন অ্যাডজেক্টিভ। কি জিনিস? দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, এবং যেহেতু সে অ্যাডজেক্টিভ, তাই তার সাথে কি করা যাবে না? এস বা ইএস যোগ করা যাবে না। সবাই কমেন্টে আমার মতো করে লিখবা, নাউন প্লাস নাউন। যখন দুটো নাউন এভাবে পাশাপাশি বসবে, তখন প্রথম যে নাউনটা আছে, এই নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর যেহেতু সে এখন অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, তাই এর সঙ্গে আমরা এস অথবা ইএস যোগ করতে পারবো না, এবং এই আগের নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। তুমি কখনোই অপশনের নাউন অ্যাডজেক্টিভ খুঁজে পাবে না, তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে আগের নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন দেখো, জেন ফরগট হিজ টেলিফোন নাম্বার। তাহলে টেলিফোনও নাউন, নাম্বারও নাউন, কিন্তু যেহেতু নাম্বারের পূর্বে টেলিফোন বসছে, টেলিফোন হয়ে গিয়েছে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে শু স্টোর, শু এখানে অ্যাডজেক্টিভ, স্টোর হচ্ছে নাউন। ইট ওয়াজ আ 2 আওয়ার ক্লাস, ইট ওয়াজ আ 2 আওয়ার ক্লাস। তাহলে এই আওয়ার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তাই এস বাই এস যোগ করা যাবে না। I had a 3-month vacation, এখানে মান্থ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই আমি এর সাথে এস বাই এস যোগ করতে পারি নাই। কনসেপ্টটাই হচ্ছে এইটা, যে এটাও নাউন, এটাও নাউন, ভ্যাকেশনও নাউন, মান্থও নাউন, কিন্তু যেহেতু এখানে ক্লাস নাউন, তার পূর্বে আরেকটা নাউন বসছে, তাহলে এই আওয়ারটা এখন অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই আমি আওয়ারের সঙ্গে এস বা ইএস যোগ করতে পারবো না। ঠিক একইভাবে ভ্যাকেশন যেহেতু নাউন, এই নাউনের পূর্বে কে বসছে? মান্থ বসছে। দ্যাটস ওয়াই আমি এই মান্থের সাথে এস বাই এস যোগ করতে পারবো না, কারণ মান্থ এখানে কি হিসেবে বসেছে? মান্থ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। এইটুকু বুঝছি না বুঝি না, আমাকে একটু কষ্ট করে বলো। এইটুকু আমরা বুঝছি না বুঝি নাই, আমাকে একটু কষ্ট করে জানাও। যদি বুঝি তাহলে আমাকে বলো তো টু ফ্যান নাকি ফ্যান্স রুম? টু ফ্যান
নাকি ফ্যান্স রুম? এখানে ফ্যান হবে নাকি ফ্যান্স হবে? কমেন্ট করো দেখি। এখানে ফ্যান হবে নাকি ফ্যান্স হবে? এইটা বলো, এইটা বলো, এখানে ফ্যান হবে নাকি ফ্যান্স হবে? আর এটা লেখো 10 মিনিট, 10 মিনিট অথবা অথবা মিনিটস স্কুল। মিনিট হবে নাকি মিনিটস হবে? 10 মিনিট নাকি মিনিটস স্কুল, কোনটা হবে? টু ফ্যান নাকি ফ্যান্স? এখানে আমরা ফ্যান দিব নাকি ফ্যান্স দিব? পরেরটাতে আমরা মিনিট দিব নাকি মিনিটস দিব? দেখা যায় না মানে কি দেখা যায় না? এখন দেখা যাচ্ছে সবকিছু? তাহলে এখানে যেহেতু রুম নাউন, নাউনের পূর্বে যে বসবে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এন্ড আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে এস বাই এস যোগ করা যায় না, তাহলে আমাদের অ্যান্সার হবে ফ্যান। সিমিলারলি স্কুল হচ্ছে নাউন, নাউনের পূর্বে যে বসবে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা এস বাই এস যোগ করতে পারি না, আমাদের অ্যান্সার হবে মিনিট। বুঝছি না বুঝি নাই ভাইয়া? ভেরি গুড। টু ফ্যান রুম আর এটা হচ্ছে 10 মিনিট। এক্সেলেন্ট। নেক্সট রুল নাম্বার 5, এনাফের নিয়ম। এটাও গুরুত্বপূর্ণ, লিখে রাখো ভিভিআই। এটাও গুরুত্বপূর্ণ ভিভিআই। দেখো এনাফ প্লাস নাউন, এনাফ বসবে নাউনের পূর্বে। এনাফ যদি নাউনের সঙ্গে কখনো বসে সেই এনাফ বসবে কোথায়? নাউনের পূর্বে। সবাই একটু কমেন্টে লেখো, সবাই কমেন্টে লেখো এনাফ প্লাস নাউন। সবাই লেখো এনাফ, এনাফ প্লাস নাউন। সবাই লেখো এনাফ প্লাস নাউন। তবে যদি এনাফ কখনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সঙ্গে বসে তখন এনাফ বসবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে। সবাই লেখো এনাফ প্লাস নাউন, তার নিচে লিখবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ। মানে এনাফ বসবে নাউনের পূর্বে অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পরে। কিরকম? যেমন দেখো আমি বললাম নলেজ, এই নলেজ যেহেতু নাউন, আমি যদি এনাফ বসাইতে চাই আমাকে কোথায় বসাতে হবে? নাউনের পূর্বে। তাহলে আমাদের কি বলতে হবে? এনাফ নলেজ। ঠিক আছে? আমি যদি বলি ফুড, ফুড যেহেতু নাউন, তাহলে ফুডের সঙ্গে যদি এনাফকে বসাতে চাই তাহলে কোথায় বসাতে হবে? ফুডের পূর্বে বসাতে হবে। কারণ এনাফ কার পূর্বে বসে? এনাফ নাউনের পূর্বে বসে। এবার খেয়াল করো, আমি যদি বলি রিচ অথবা আমি যদি বলি ওল্ড, এই রিচ আর ওল্ড এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আমি যদি এদের সঙ্গে এনাফকে বসাইতে চাই তাহলে আমি কিন্তু এদের পূর্বে এনাফকে বসাতে পারবো না, বসাতে হবে এদের পরে। তাহলে কি হবে? রিচ অথবা ওল্ড এনাফ। রিচ অথবা ওল্ড এনাফ। কি হবে? রিচ অথবা ওল্ড এনাফ। এই দুটো পয়েন্ট বা এই দুটো নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি কি জিনিস? যে এনাফ বসবে নাউনের পূর্বে অথবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে। আর যদি এনাফ কখনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসে তাহলে এর পরে কে বসতে পারে? ইনফিনিটিভ বসতে পারে। কে বসতে পারে? ইনফিনিটিভ বসতে পারে। দেখো উই নিড এনাফ ফুড, উই নিড এনাফ ফুড। তাহলে ফুড হচ্ছে নাউন, এর পূর্বে কে বসছে? এনাফ বসছে। জনি শুড বি স্ট্রং, স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড এনাফ কার পরে বসে? অ্যাডজেক্টিভের পরে বসে। এবং যখন এনাফ অ্যাডজেক্টিভের পরে বসছে খেয়াল করে দেখো এরপর কে চলে আসছে? টু গেট। টু গেট এর পরিচয় কি? টু গেটকে আমি কি জিরান্ড বলবো নাকি ইনফিনিটিভ বলবো নাকি পার্টিসিপল বলবো? কোনটা বলবো বলো দেখি? টু গেট এটা কি জিরান্ড নাকি ইনফিনিটিভ নাকি পার্টিসিপল? খুবই সোজা ভাই, খুবই সোজা। এটা কি জিনিস? ইনফিনিটিভ। তাহলে এনাফ নিয়ে আশা রাখি কারো কোনো সমস্যা থাকবে না। এনাফ নিয়ে আশা রাখি কোনো সমস্যা থাকবে না। লাস্ট একটা টেস্ট করে দেখি যে তোমরা আসলে পড়াশোনাটা বুঝছো নাকি বোঝো নাই। একটা টেস্ট করে দেখি তাহলে বুঝতে পারবো। বলো দেখি, আমি দিলাম এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড। তাহলে এক্সপেরিয়েন্সড দিলে এনাফ কি আগে দিব নাকি পরে দিব? তোমরা একটু লেখো তো কোনটা হবে? এক্সপেরিয়েন্সড এনাফ নাকি এনাফ এক্সপেরিয়েন্সড? কোনটা হবে বলো সবাই? কোনটা হবে? পানি আজকের ইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কোনটা হবে? এক্সপেরিয়েন্সড আগে হবে এনাফ নাকি পরে হবে? সবাই কমেন্ট করো দেখি।
এক্সপেরিয়েন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সপেরিয়েন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে বসে এনাফ, তাহলে কি হবে এক্সপেরিয়েন্সড এনাফ। কি হতে পারে, কি হতে পারে, যেমন বলতে পারি হি ইজ এক্সপেরিয়েন্সড এনাফ টু টিচ আস, টু টিচ আস, ওকে, যে সে আমাদেরকে শেখানোর জন্য, সে আমাদেরকে শেখানোর জন্য যথেষ্ট অভিজ্ঞ, সে আমাদেরকে শেখানোর জন্য, সে আমাদেরকে শেখানোর জন্য কি যথেষ্ট অভিজ্ঞ। তাহলে আমার মনে হয় এনাফ নিয়ে আর কোনো কথা বলতে হবে না, এবং অ্যাডজেক্টিভের লাস্ট মানে শেষ যে নিয়ম, শেষ নিয়ম রুল নাম্বার 6, যে রুল নাম্বার 6 কি বলছে, আমরা যখন বাক্যে টু খুঁজে পাবো সেখানে অবশ্যই কে চলে আসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম চলে আসবে, মাঝখানে কে বসবে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সবাই শুধু এইভাবে লিখে রাখো কমেন্টে, টু থাকলে, টু থাকলে টু বসবে, এইটা মাস্ট। এদেরকে বলা হয় কো রিলেটিভস, যে একটা আসলে আরেকটা অটোমেটিক চলে আসবে। ঠিক একইভাবে লেখো, সো থাকলে দ্যাট চলে আসবে, টু থাকলে টু চলে আসবে, সো থাকলে দ্যাট চলে আসবে, এবং এদের মাঝখানে কে বসবে, এদের মাঝখানে হয় বসবে অ্যাডজেক্টিভ, না হয় বসবে অ্যাডভার্ব, এদের মাঝখানে হয় বসবে অ্যাডজেক্টিভ, না হয় বসবে অ্যাডভার্ব। খালি মনে রাখতে হবে প্রথমে টু হলে চলে আসবে টু, সো হলে চলে আসবে দ্যাট। কিরকম, এই যে টু আসছে, টু চলে আসছে, টু আসছে, টু চলে আসছে, এর মাঝখানে হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সপেন্সিভ এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, টু টু এর মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে, যে কোনো একটা বসবে। ঠিক একইভাবে সো দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। একটা বিষয় মনে রাখতে হবে, এই টু টু হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার অথবা নেগেটিভ মিনিং দিবে, টু টু নেগেটিভ মিনিং দিবে, তাই তাই টু টু যুক্ত বাক্যে নট বসে না, টু টু নেগেটিভ মিনিং দিবে, নেগেটিভ মিনিং দিবে, তাই নট বসবে না, কখনোই কখনোই টু টু যুক্ত বাক্যে কি করা যাবে না, নট বসানো যাবে না। কেন, কারণ টু টু কি হয়, নিজেই কেমন অর্থ দেয়, নিজেই কেমন অর্থ দেয়, নিজেই নেগেটিভ অর্থ দেয়, এইটুকু মনে রাখতে হবে। এবার দেখি, সো দেওয়া আছে, দ্যাট চলে আসছে, সো আছে, দ্যাট চলে আসছে, লেট এটাও অ্যাডজেক্টিভ, হেভি এটাও অ্যাডজেক্টিভ। সো বাক্য থেকে অ্যাডজেক্টিভ বের করার জন্য আমরা এটাও মনে রাখতে পারবো, টু টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, সো দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, এদের মাঝখানে অ্যাডভার্বও বসতে পারে। কিরকম, যেমন হি রানস টু ফাস্ট টু ক্যাচ, হি রানস টু ফাস্ট টু ক্যাচ, এইখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। রান মানে কি, দৌড়ানো, দৌড়ানো কি একটা কাজ, কাজ মানে কোন ভার্ব, অ্যাকশন ভার্ব, এন্ড বাক্যে যখন অ্যাকশন ভার্ব চলে আসবে তখন সেখানে অবশ্যই কে আসবে, অ্যাডভার্ব চলে আসবে। এন্ড দেখো টু দেওয়া আছে, কে চলে আসছে, টু চলে আসছে, সো এদের মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। ঠিক আছে, এইটা মনে রাখো। এন্ড লাস্ট আরেকটা জিনিস, লাস্ট আরেকটা জিনিস, যদি এই টু টু সো দ্যাটের মাঝখানে যদি কখনো নাউন নিয়ে আসতে হয়, যদি কখনো কি নিয়ে আসতে হয়, নাউন, যে আমি অ্যাডজেক্টিভও রাখবো, নাউনও রাখবো, অ্যাডজেক্টিভও রাখবো, নাউনও রাখবো, তখন একটা আর্টিকেল নিয়ে আসতে হবে। যদি সাচ বসাও তাহলে এর পরেই বসবে আর্টিকেল। কিরকম, সাচ আ হট ডে দ্যাট, এই সাচ এর পরেই কে বসবে, আর্টিকেল বসবে। আর যদি সাচ ব্যবহার না করে সো ব্যবহার করো তাহলে সো হট এ ডে দ্যাট। কিরকম, যেমন আমি এভাবে বলতে পারি, সাচ এ গুড বয়, সাচ এ গুড বয় দ্যাট, অথবা কি বলতে পারি, সো গুড এ বয় দ্যাট। সো এইটা মনে রাখতে হবে, যদি সাচ সো
এরপরে কে বসবে, দ্যাট বসবে, এখানে কে বসবে, দ্যাট বসবে। যদি সাচ দ্যাটের মাঝখানে নাউন বসে, যদি সো দ্যাটের মাঝখানে নাউন বসে, সেখানে এক্সট্রা করে কে চলে আসবে, আর্টিকেল চলে আসবে। মনে রাখতে হবে সাচের ক্ষেত্রে অ্যাজেক্টিভের পূর্বে হবে আর্টিকেল, সো এর ক্ষেত্রে অ্যাজেক্টিভের পরে হবে আর্টিকেল। সো এইটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে যে সো দ্যাট এবং সাচ দ্যাটের মাঝখানে সামটাইমস আর্টিকেলও চলে আসতে পারে। সাচ হলে আর্টিকেল বসবে অ্যাজেক্টিভের আগে, সো হলে আর্টিকেল বসবে অ্যাজেক্টিভের পরে। ওকে ডান, আমাদের অ্যাজেক্টিভের পড়া মোটামুটি শেষ। যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে আছি আমাকে একটু কষ্ট করে জানাও আমরা অ্যাজেক্টিভ বুঝতে পারছি কিনা। বুঝলে লেখো ইয়েস, না বুঝলে লেখো নো, বাকিটা আমি অ্যান্সার পেয়ে যাব। তাহমিদা তামা বলছে ভাইয়া নেক্সট একটা ভার্বের ক্লাস নেন। ইনশাল্লাহ আমি ভার্বের একটা ফ্রি ক্লাস নিব, আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, এমনিতেই আমাদের পেজে ফাইম মেজবা পেজে এবং রয়্যাল এডুকেশন পেজে দুইটা জায়গাতে আমি চেষ্টা করব ভার্বের উপরে একটা ফ্রি ক্লাস নেওয়ার জন্য ইনশাল্লাহ। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি ক্লাস নিব। সো আমাদের অ্যাডজেক্টিভের কাজ শেষ, এবার আমরা চলে আসবো অ্যাডভার্বের। এবার আমরা চলে আসবো অ্যাডভার্বের আসল যে নাম বা আসল যে কাজ মডিফাই করা বা মডিফায়ার বলা হয়। অ্যাডভার্বের কাজ হচ্ছে মডিফাই করা। অ্যাডভার্বকে বলা হয় ট্রু মডিফায়ার। অ্যাডভার্বের কাজ হচ্ছে মডিফাই করা, ঠিক আছে? মডিফাই করা মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। তো যদি কখনো তোমাকে কেউ প্রশ্ন করে বা পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি মডিফায়ার, সেখানে অপশনে অ্যাডজেক্টিভও আছে, অ্যাডভার্বও আছে, অ্যান্সার করবো কোনটা? অ্যান্সার করবো অ্যাডভার্ব। অ্যান্সার কি করবো? অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজটাই কি? মডিফাই করা, এই জন্য একে বলা হয় মডিফায়ার। কি বলা হয়? মডিফায়ার। সবাই লেখো অ্যাডভার্ব ইজ ইকুয়াল টু মডিফায়ার। যারা যারা আছি ভাইয়া রিটেন ক্লাস কবে নেবেন? এই যে কালকে থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু, কালকে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সলভ করব, তারপর থেকে আমাদের রিটেন ক্লাস শুরু হয়ে যাবে। তার মানে লিখিত এবং টেক্সট বইয়ের ক্লাসগুলো শুধু পেইড ব্যাচের শিক্ষার্থীরাই পাবে। আমি চেয়েছিলাম যে 3 নাম্বার ক্লাস থেকেই লিখিত শুরু করা, একটা কারণে করি নাই, এখানে মিক্সড ক্যাটাগরির স্টুডেন্ট আছে। মিক্সড মিনস অনেকে গ্রামাটিক্যাল বেসিক এখনো স্ট্রং না। তো আমি যদি সামান্যতম গ্রামার না শেখায় লিখিততে চলে যাই, ক্লাস নেওয়া হবে। যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা ভালো তারা বুঝবে, কিন্তু যারা একটু কম পড়াশোনা করছে, কলেজে ঠিক মতো পড়ে নাই, বাসায় ঠিক মতো পড়ে নাই, ইংরেজি বেসিক ভালো না, ওরা ক্লাস তো করবে, লিখবে, কমেন্ট করবে, সবই করবে, জাস্ট বুঝবে না। এই জন্য নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টা জিনিস যদি না পড়াই আমি মেক সেন্টেন্স শেখাইতে পারবো না, মেক সেন্টেন্স শেখানো পসিবল না। সো এই জন্যই আমরা লিখিত ক্লাসগুলো রেখে দিয়েছি। আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের লিখিত এবং টেক্সট বইয়ের ক্লাস শুরু হয়ে যাবে। ফুল দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়ে বলছি, ঢাবি ভর্তি পরীক্ষার আগেই আমি আমাদের পেইড ব্যাচের প্রতিটা স্টুডেন্টের 1 বাই 1 ইভালুয়েশন টেস্ট নিয়ে যাচাই করব যে সে আদৌ ঢাবির জন্য রেডি কি রেডি না। আমি আমাদের ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে ইনশাআল্লাহ রেডি করিয়ে ছাড়বো, এটা আমার প্রমিস। এবার চলে আসি রুল নাম্বার 1, ঠিক আগের মতনই আমরা নিয়ম করে করে পড়বো। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডভার্বকেই মডিফাই করা, এবং সামটাইমস একটা অ্যাডভার্ব সম্পূর্ণ বাক্যকেও মডিফাই করতে পারে। সো এত কিছু মনে রাখতে হবে না, এত কিছু মাথায় রাখতে হবে না। সবাই শুধু কমেন্টে লেখো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব নিজেই। অ্যাডভার্ব 3টা জিনিসকে সচরাচর মডিফাই করবে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব নিজেকেই। অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। এর পাশাপাশি অ্যাডভার্ব নাউন বলো, প্রোনাউন বলো, প্রিপোজিশন বলো, কনজাংশন বলো, অ্যাডভার্ব সব কিছুকেই মডিফাই করতে পারে। বাট 3টা জিনিসকে মডিফাই করা ওর রেগুলার কাজ। একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব নিজেই। অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। We know that the fox runs swiftly. Swiftly হচ্ছে অ্যাডভার্ব, কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে। রান মানে কি? দৌড়ানো। দৌড়ানো মানে কি? কাজ। কাজ মানেই অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কে চলে আসবে?
অ্যাডভার্ব চলে আসবে, আর কোনো কথা নাই। সেকেন্ড, জেন ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, একে মডিফাই কে করছে? ভেরি। তাহলে এই ভেরি কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। বব সিংস এক্সট্রিমলি ওয়েল, এই ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, যে বব বেশ ভালো গান গায়। কেমন ভালো? চমৎকার ভালো। এই ভালোকে মডিফাই কে করছে? এক্সট্রিমলি। এইখানে অ্যাডজেক্টিভ না, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। এইখানে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, কারণ ওয়েল হচ্ছে সিংসকে মডিফাই করছে। কেমন ভাবে গায়? ভালোভাবে গায়। এখন ভালো, কেমন ভালো, তাকে মডিফাই করেছে এক্সট্রিমলি। তাহলে এখানে এক্সট্রিমলি ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করেছে, এবং অ্যাডভার্বকে মডিফাই করার কাজটা কে করতে পারে? একমাত্র অ্যাডভার্ব নিজেই করতে পারে। এইখানে এক্সট্রিমলিও অ্যাডভার্ব, ওয়েলও অ্যাডভার্ব। আনফর্চুনেটলি হি কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ, সে যে পড়াশোনা শেষ করতে পারে নাই, এটাই হচ্ছে দুর্ভাগ্য। তার মানে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এই ওয়ার্ডটা এই সম্পূর্ণ ক্লজকে মডিফাই করছে, সম্পূর্ণ বাক্যকে মডিফাই করছে। এই আনফর্চুনেটলি এই ধরনের শব্দকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব। কি বলা হয়? সেন্টেন্স অ্যাডভার্ব। যে সকল অ্যাডভার্ব সম্পূর্ণ বাক্যকে মডিফাই করে তাদেরকে আমরা কি বলে থাকি? সেন্টেন্স অ্যাডভার্ব বলে থাকি। তাই এত কিছু যদি ভুলেও যাও কোনো সমস্যা নাই, খালি মনে রাখো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করে। অ্যান্ড যারা ঢাবি প্রিপারেশন নিচ্ছ, আর ঢাবির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাডভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত 2 বার টানা প্রশ্ন আসছে, গত 2 বছর ঢাবিতে অ্যাডভার্ব থেকে কি আসছে ভাইয়া? টানা, একটানা প্রশ্ন হচ্ছে। তার মানে আমাদেরকে অ্যাডভার্ব বেশ ভালোভাবে পড়তে হবে। রুল নাম্বার 2, ফরমেশন। যে অ্যাডভার্ব তৈরি হয় কিভাবে? অ্যাডভার্বের ফরমেশনের, ফরমেটিভ কেন লিখছি? অ্যাডভার্বের ফরমেশনের অনেকগুলো উপায় বা সাফিক্স আছে, আমাকে সবগুলো জানতে হবে না, আমাকে এই এল ওয়াইটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এল ওয়াই। অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এল ওয়াই যোগ হয় তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। ওয়াইজ ওয়াইজলি, স্লো স্লোলি, হার্ড হার্ডলি, কেয়ারফুল কেয়ারফুলি, বিউটিফুল বিউটিফুলি, দ্যাট ইজ ইট, ক্লেভার ক্লেভারলি। কিন্তু যখন এল ওয়াই যোগ হবে নাউনের সঙ্গে তখন সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, মাদার থেকে মাদারলি। তাহলে এই ফ্রেন্ডলি আর মাদারলি এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু যখন এল ওয়াই যোগ হবে অ্যাডজেক্টিভের সঙ্গে তখন সে কি হয়ে যাবে? অ্যাডভার্ব। সবাই একটু কমেন্টে লেখো অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব, কিন্তু নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ। তার মানে শুধু এল ওয়াই দেখে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চিনতে পারবো না, আমাকে দেখতে হবে এই এল ওয়াইটা বসেছে কার সাথে, এইটা আমাকে ভালো করে যাচাই করতে হবে। কি করতে হবে? ভালো করে যাচাই করতে হবে। এটা একটু কষ্ট করে মনে রাখো, এর কষ্ট মনে রাখো। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ফ্রেন্ডলি, এই যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, তারপরে বললাম মাদারলি, ফ্রেন্ডলি মাদারলি, এরা কিন্তু অ্যাডজেক্টিভ। এরা কি জিনিস? অ্যাডজেক্টিভ। তাহলে এরা যে অ্যাডজেক্টিভ, যেমন স্লো একটা অ্যাডজেক্টিভ, এই স্লোকে আমি যদি অ্যাডভার্ব বানাইতে চাই আমাকে সিম্পলি কি করতে হবে? এল ওয়াই যোগ করতে হবে। যোগ করে আমরা কি বানাই দিব? স্লোলি বানাই দিব, স্লো থেকে স্লোলি। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। এখন খেয়াল করো, এই ফ্রেন্ডলি মাদারলি এদের লাস্টে তো এল ওয়াই আছে, কিন্তু এরা অ্যাডজেক্টিভ। এখন যদি আমাকে এল ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডভার্ব বানাতে হয়, বানাবো কিভাবে? একটা উপায় আছে, সেটা হচ্ছে এইভাবে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন আ মাদারলি ওয়ে। তাহলে ফ্রেন্ডলি এর অ্যাডভার্ব কি হচ্ছে? ইন আ ফ্রেন্ডলি ওয়ে। সবাই কমেন্টে লেখো, সবাই লেখো, ফ্রেন্ডলি এর অ্যাডভার্ব হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, মাদারলি এর অ্যাডভার্ব হচ্ছে ইন আ মাদারলি ওয়ে। যেহেতু এদের শেষে অটোমেটিক্যালি এল ওয়াই দেওয়াই আছে, আমি কিন্তু আবারও এদের সঙ্গে এল ওয়াই যোগ করতে পারবো না। কেমন লাগে? ফ্রেন্ডলিলি, মাদারলিলি, ভাল লাগে না? জঘন্য লাগে। তাহলে যে সকল অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই আছে তাদেরকে অ্যাডভার্ব বানানোর জন্য আমাকে একটা ফ্রেজ বানাতে হয়, ইন আ ফ্রেন্ডলি ওয়ে।
এইভাবে হচ্ছে ইন আ মাদারলি ওয়ে। বুঝছি না বুঝি নেই? সবাই কমেন্টে লেখো ফ্রেন্ডলি এর অ্যাডভার্ব হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, মাদারলি এর অ্যাডভার্ব হচ্ছে ইন আ মাদারলি ওয়ে। ফ্রেন্ডলি এর অ্যাডভার্ব হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, মাদারলি এর অ্যাডভার্ব হচ্ছে ইন আ মাদারলি ওয়ে। রুল নাম্বার 3, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। ঠিক একই রকম অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন যেমন খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, তেমনি ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব অত বেশি ইম্পর্টেন্ট না। তোমাকে জাস্ট জানতে হবে কোন শব্দটা অ্যাডভার্ব, এর বাইরে কিছু না। তবে কয়েকটা অ্যাডভার্ব, 3টা অ্যাডভার্ব না জানলেই নয়। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, একটা কাজ কখন হচ্ছে মানে হোয়েন। হোয়েন দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম বলবো। 2 নাম্বার অ্যাডভার্ব অফ প্লেস, একটা ঘটনা বা একটা কাজ কোথায় ঘটছে, কোথায় ঘটছে এইটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। যে হোয়ার, এটা হচ্ছে হোয়ার, হ্যাঁ, হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ প্লেস। 3 নাম্বার অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে হচ্ছে হাউ, একটা কাজ কিভাবে হচ্ছে, একটা কাজ কিভাবে হচ্ছে, হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এই 3টা অ্যাডভার্ব না জানলেই হয়, না জানলেই নয়। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এই 3টা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়, যতগুলো এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব আছে, যতগুলো এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব আছে, যতগুলো এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব আছে, এই সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন র্যাপিডলি, কুইকলি, স্লোলি, কেয়ারফুলি, বিউটিফুলি, ওয়াইজলি, ক্লেভারলি, সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এই অ্যাডভার্ব অফ প্লেসের 4টা গুরুত্বপূর্ণ এক্সাম্পল লেখো সবাই। গুরুত্বপূর্ণ এক্সাম্পল, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে অ্যাব্রোড, একটা হচ্ছে হেয়ার, সবাই কমেন্টে লিখবা দেয়ার। এই 4টা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর অনেক আছে, এগুলোই কেন লেখাইলাম, লেখো এদের আগে, এদের আগে টু বসে না, এদের আগে কি বসে না? টু বসে না। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এদের আগে কখনো প্রিপোজিশন টু বসবে না। আই গো টু হোম হয় না, আই গো হোম। হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড হয় না, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড। কাম টু হেয়ার হয় না, কাম হেয়ার। গো টু দেয়ার হয় না, গো দেয়ার। এইটা মনে রাখবা, হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এরা কি জিনিস? অ্যাডভার্ব অফ প্লেস। তাই এদের পূর্বে কে বসবে না? টু বসবে না। সবাই লেখো, সবাই একটু কষ্ট করে কমেন্ট করো, হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এই অ্যাডভার্বগুলোর পূর্বে, এই অ্যাডভার্বগুলোর পূর্বে কি বসবে না? এই অ্যাডভার্বগুলোর পূর্বে টু বসবে না। কি বসবে না? টু বসবে না। নেক্সট, রুল নাম্বার 4, এই যে আমরা 3টা অ্যাডভার্ব পড়েছি একটু আগে, আমরা 3টা অ্যাডভার্ব পড়ছি, একটা হচ্ছে ম্যানার, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে টাইম। তোমার যদি কখনো মনে হয় যে আমি এই 3টা অ্যাডভার্বকেই একই বাক্যে পাশাপাশি বসাতে চাই, একই বাক্যে 3টা অ্যাডভার্বকে পাশাপাশি বসাবো, একটা সিকোয়েন্স থাকবে। কি সিকোয়েন্স? সেটা হচ্ছে এমপিটি। এমপিটি মানে কি? এম তে হচ্ছে ম্যানার, পি তে হচ্ছে প্লেস, টি তে হচ্ছে টাইম। আমরা যখন 3টা অ্যাডভার্বকেই একই বাক্যে পাশাপাশি বসাবো তখন সিকোয়েন্সটা হবে কি রকম? তখন সিকোয়েন্সটা হবে এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্সটা কি হবে? এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। যারা কমেন্ট করছো থ্যাংক ইউ। তার মানে প্রথমে বসবে ম্যানার, এরপরে বসবে প্লেস, তারপরে বসবে টাইম। ম্যানার কিভাবে পাবো? ম্যানার হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করলে পাবো, প্লেস পাবো হোয়ার দিয়ে প্রশ্ন করলে, টাইম পাবো ওয়েন দিয়ে প্রশ্ন করলে। দ্যাট ইজ ইট, আর কিছু না। আসো এক্সাম্পল দেখি, আসো ভাইয়া আমরা সবাই এক্সাম্পল দেখি। সামি ওয়ার্কস কেয়ারফুলি, এই যে কেয়ারফুলি ম্যানার, কিভাবে কেয়ারফুলি? কোথায়? ইন হিজ অফিস। প্লেস? কখন? এভরিডে, এই যে এম পি টি। ঠিক একইভাবে অর্ণব লুকড এট দ্য লেডি ড্রাইভার মোশনলেসলি, মানে অ্যাডভার্ব ম্যানার। কোথায়? অন দ্য ওয়ে টু নিউ মার্কেট। কখন? রিসেন্টলি। সবাই লেখো, সবাই লেখো এমপিটি। এমপিটি মানে কি? ম্যানার, প্লেস, টাইম। এই 3টা অ্যাডভার্ব যখন পাশাপাশি বসবে, প্রথমে বসবে ম্যানার, এরপরে প্লেস,
তারপরে টাইম, এমপিটি। ভাইয়া এতক্ষণ যে পড়াগুলো আমরা পড়িয়েছি এটা বুঝছি কিনা সবাই বলো দেখি, এটা সবাই বুঝছে কিনা? রুল নাম্বার 5 ভিভিআই। রুল নাম্বার 5 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। রুল নাম্বার 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? ভালো করে বোঝো। তিনটা অ্যাডভার্ব আছে যেগুলোকে বলা হয় কনফিউজিং অ্যাডভার্ব। একটা হচ্ছে ফাস্ট, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে হার্ড। ফাস্ট, লেট, হার্ড। সবাই কমেন্টে লেখো ফাস্ট, লেট, হার্ড, ফাস্ট, লেট, হার্ড, ফাস্ট, লেট, হার্ড। কেন কনফিউজিং? এই তিনটা শব্দ এরা নিজেরাই অ্যাডজেক্টিভ আবার নিজেরাই অ্যাডভার্ব। এদেরকে অ্যাডভার্ব বানানোর জন্য এলওয়াই যোগ করতে হয় না, এরা নিজেরাই অ্যাডজেক্টিভ, এরা নিজেরাই অ্যাডভার্ব। তাহলে বুঝবো কিভাবে এরা একটা বাক্যে কখন হবে অ্যাডজেক্টিভ, কখন হবে অ্যাডভার্ব? এই যে শর্ট টেকনিক দেওয়া আছে, এই তিনটা শব্দ যদি নাউনের পূর্বে বসে তাহলে এরা কি হিসেবে কাজ করবে? তাহলে এরা কাজ করবে অ্যাডভার্ব হিসেবে। যদি ফাস্ট, লেট, হার্ড নাউনের পূর্বে বসে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিরকম? একটু ভালো করে দেখো কিরকম। হার্ড ওয়ার্কার, ওয়ার্কার হচ্ছে নাউন, নাউনের পূর্বে যখন হার্ড বসবে তখন সেই হার্ড কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট, যদি এই তিনটা শব্দ অ্যাকশন ভার্বের পরে বসে, অ্যাকশন ভার্ব কোনগুলো? যে সকল ভার্ব কাজ বোঝায়, যে সকল ভার্ব কি বোঝায়? কাজ বোঝায়। যদি অ্যাকশন ভার্বের পরে এই তিনটা ওয়ার্ড বসে তাহলে এরা কি হিসেবে বসবে? অ্যাডভার্ব হিসেবে বসবে। উই শুড ওয়ার্ক হার্ড, ওয়ার্ক মানে কাজ করা, কাজ করা অ্যাকশন, তাহলে এই হার্ড হবে অ্যাডভার্ব। হি কেম লেট, কাম মানে আসা, আসা একটা কাজ, তাহলে এই লেট হবে অ্যাডভার্ব। ভাইয়া সবাই বুঝছে কিনা বলো দেখি, সবাই বুঝছে কিনা যে এই তিনটা ওয়ার্ডকে অ্যাডভার্ব বানানোর জন্য আমার এলওয়াই যোগ করার প্রয়োজন নাই। তবে তুমি যদি এলওয়াই যোগ করো তাহলে হার্ড হয়ে যাবে হার্ডলি, এটাও অ্যাডভার্ব কিন্তু অর্থ হয়ে যাবে আলাদা। হার্ডলি মানে কদাচিৎ, হার্ডলি মানে কদাচিৎ। লেট হয়ে যাবে লেটলি, লেট হয়ে যাবে লেটলি। এই লেটলিও অ্যাডভার্ব কিন্তু অর্থ হয়ে যাবে আলাদা। লেটলি মানে সম্প্রতি, লেটলি মানে সম্প্রতি। আর লেট মানে কি? দেরিতে। অর্থ কি হয়ে গেছে? পাল্টে গেছে। এইটা বুঝছি কিনা সবাই? যদি বুঝি যদি বুঝি তাহলে এই কোয়েশ্চেনটা করি। হাসান টাইপস ড্যাশ অ্যান্ড এফিশিয়েন্টলি। টাইপ মানে কি? টাইপ মানে টাইপ করা। টাইপ মানে কি? টাইপ করা মানে কাজ। কাজ মানেই এখানে আমাদের কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। এন্ড আমরা জানি ফার্স্টের অ্যাডভার্ব ফার্স্ট নিজেই, ফার্স্টের অ্যাডভার্ব ফার্স্ট নিজেই, আমাকে ফার্স্টের সঙ্গে এল ওয়াই যোগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে বি হবে না, সি হবে না, ডি হবে না। আমাদের অ্যাডভার্বের আর মাত্র আমাদের অ্যাডভার্বের আর মাত্র 2টা নিয়ম বাকি আছে। সো আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু কষ্ট করে জানাও ভাইয়া। আমরা ক্লাসের পড়াগুলো ক্লাসেই বুঝছি কিনা বা বুঝতে পারতেছি কিনা, আমাকে যেন বাসায় বসে, অবশ্যই বাসায় আমরা চেষ্টা করব, আমরা অবশ্যই কি করব? অবশ্যই আমরা বাসায় বসে চেষ্টা করব, কিন্তু এইটা মাথায় রাখতে হবে ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে, তারপরে বাসায় গিয়ে কাজ করব। রুল নাম্বার 6, যে কতগুলো অ্যাডভার্ব আছে, কতগুলো অ্যাডভার্ব আছে যাদেরকে আমরা বলি নেগেটিভ অ্যাডভার্ব। কতগুলো অ্যাডভার্ব আছে যাদেরকে আমরা কি বলি? নেগেটিভ অ্যাডভার্ব বলি, যে এই ওয়ার্ডগুলো জন্মগতই নেগেটিভ। এন্ড যেহেতু ওয়ার্ডগুলো নেগেটিভ তাই বাক্যে নতুন করে কি বসানো যায় না? নট বসানো যায় না। সবাই একটু কষ্ট করে লেখো, নেগেটিভ অ্যাডভার্ব থাকলে নট বসানো যায় না। সবাই লেখো, নেগেটিভ অ্যাডভার্ব থাকলে কি বসানো যায় না? নট বসানো যায় না। কারণ নিজেরাই কেমন অর্থ প্রকাশ করে? এরা নিজেরাই নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমি কয়েকটা গোল্লা মারি, সেগুলো মনে রাখবা। যেমন রেয়ারলি মনে রাখতে হবে, নো সুনার মনে রাখতে হবে, নেভার মনে রাখতে হবে, সেলডম মনে রাখতে হবে, ফিউ মনে রাখতে হবে, লিটল মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এই ফিউ আর লিটল এরা বেসিক্যালি এরা অ্যাডভার্ব না, এরা অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা এরা অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা এরা প্রোনাউনও হতে পারে। এরা অ্যাডজেক্টিভও হতে পারে, এরা প্রোনাউনও হতে পারে। আবার সামটাইমস
আবার এরা সামটাইমস বাক্যে অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে, কিন্তু বাকি যেগুলো আছে এগুলো সারা জীবনই কি হিসেবে বসবে? অ্যাডভার্ব হিসেবেই বসবে। আমি যে কয়টা গোল্লা মেরেছি সবাই সেই কয়টা কমেন্টে সুন্দর মতো করে লিখবা। কি লিখবা? রেয়ারলি, নো সুনার, নেভার, সেলডম, ফিউ, লিটল, আরেকটা লেখো স্কার্সলি। এরা সবগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। সবগুলো কোন অ্যাডভার্ব? নেগেটিভ অ্যাডভার্ব। এন্ড নেগেটিভ অ্যাডভার্ব বাক্যে বসলে সেখানে কে বসবে না? নট বসবে না। কেন বসবে না? কারণ নিজেরাই নেগেটিভ, এন্ড একটা বাক্যে ডাবল নেগেটিভ বা একই নেগেটিভ দুইবার কখনোই বসানো যায় না। যেমন কামরুল কুড হার্ডলি ফেল দ্য এক্সাম, মানে কামরুল এক্সামে ফেল করতেই পারে না, করবেই না। এই হার্ডলি মানেই কি? না বোধক। আবার কুড নট হার্ডলি দেওয়া যাবে না। কেন? হার্ডলিও না, নটও না, ডাবল না, পাশাপাশি দেওয়া যাবে না। লাস্ট আমাদের অ্যাডভার্বের লাস্ট দুটো অ্যাডভার্ব ভালো করে মনে রাখবা। একটা হচ্ছে অলরেডি আর একটা হচ্ছে ইয়েট। এই অলরেডি ইয়েট দুটোই হচ্ছে অ্যাডভার্ব। অলরেডি এবং ইয়েট দুটোই হচ্ছে অ্যাডভার্ব। এই অলরেডি সাধারণত কোথায় বসে? পজিটিভ সেন্টেন্সে বসে। পজিটিভ মিন্স অ্যাফার্মেটিভ। সবাই কষ্ট করে কমেন্টে লিখবা অলরেডি ইজ ইকুয়াল টু অ্যাফার্মেটিভ। সবাই লেখো অলরেডি ইজ ইকুয়াল টু অ্যাফার্মেটিভ। সবাই লিখবা অলরেডি ইজ ইকুয়াল টু অ্যাফার্মেটিভ। কিন্তু ইয়েট হয় বসবে নেগেটিভ বাক্যে, না হয় বসবে ইন্টাররোগেটিভ বাক্যে। ইয়েট যখন শেষে বসবে তখন বাক্যটা হবে হয় নেগেটিভ, না হলে হবে ইন্টাররোগেটিভ। আর যদি ইয়েট সেন্টেন্সের মাঝে বসে তাহলে ইয়েটের পরে ইনফিনিটিভ বসে। এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, অলরেডি বসবে কোথায়? অ্যাফার্মেটিভ বাক্যে। বব অ্যান্ড জেন হ্যাভ অলরেডি পারফর্মড দেয়ার সংস। বব এবং জেন ইতোমধ্যে তাদের সং পারফর্ম করেছে। তাহলে দেখো অ্যাফার্মেটিভ বাক্য, এই জন্য কে বসছে? অলরেডি। ইয়েট যখন বাক্যের শেষে বসবে তখন বাক্যটা হতে হবে নেগেটিভ, আর ইয়েট যখন বাক্যের মাঝে বসবে তখন এর পরে বসবে ইনফিনিটিভ। দ্যাটস ইট। ইয়েট শেষে বসলে বাক্যটা হবে নেগেটিভ, ইয়েট বাক্যের মাঝে বসলে এরপর চলে আসবে ইনফিনিটিভ। এতটুকু বুঝছি না বুঝেন সবাই একটু বলো। আবার ইয়েট যুক্ত বাক্যটা ইন্টাররোগেটিভও হতে পারে, যেটাই হোক না কেন নেগেটিভ অবশ্যই হতে হবে। ইয়েট বাক্যের শেষে যখনই বসবে তখনই সেখানে নট চলে আসতে হবেই হবে। বুঝছি কিনা? বুঝছি। সিফাত আছে, ফাহিমা তাসনিম, মাধবী আছে, নুসরাত জাহান আছে, মাসুদা মিম আছে, সুমাইয়া, স্বর্ণা আছে, রেজওয়ান আছে, ভেরি গুড। মুশফিকা আছে। অনেকেই আমাদের সঙ্গে ছিল, এখন নাই। এরা হয়তো বা পরবর্তীতে রেকর্ড ক্লাসটা করে নিবে, বাট আমি প্রেফার করি সবসময় লাইভ ক্লাসটা করবা। কেন করবা? এতে করে তোমার যত নিজের মাথায় যত প্রশ্ন আছে সবকিছু তুমি ক্লাসের মধ্যেই কাভার করে ফেলতে পারবা। সবকিছুই ক্লাসে প্রশ্ন করে উত্তর করে নেওয়া সম্ভব লাইভ ক্লাসে। আমাদের আজকের ক্লাসের নেক্সট টপিক ইনভার্সন। রূপেন আছে। রূপেন কেমন আছো? আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক সেটা হচ্ছে ইনভার্সন। আমরা আর 15 মিনিটের মধ্যে পড়াশোনা করব, সো কষ্ট করে আমাদের সঙ্গে সবাই থাকো। ইনভার্সন ওয়ার্ডটা আসছে ইনভার্স থেকে। ইনভার্স মানে হচ্ছে উল্টানো বা উল্টে দেওয়া। ইনভার্সন মানে তুমি উল্টানো বলতে পারো বা উল্টা বলতে পারো, মানে উল্টে দেওয়া। কলমটা যেমন এ পাশে আছে ঠিক পাশে আমি এটাকে এই পাশ করে দিলাম, মানে উল্টিয়ে দিলাম, এইটাকে বলা হয় ইনভার্স। ইনভার্সের নাউন হচ্ছে ইনভার্সন। তাহলে ইনভার্সনটা কি আসো বুঝি। স্বাভাবিকভাবে একটা বাক্যে সাবজেক্ট বসে আগে, ভার্ব বসে পরে, এই স্ট্রাকচার হওয়ার কথা। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে কে বসবে? সাবজেক্ট, তারপরে বসবে অক্সিলারি ভার্ব, এরপরে কে বসবে? মেইন ভার্ব। এইটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। কিন্তু আমরা যখন কোনো বাক্যের স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের স্ট্রাকচার আমরা যখন চেঞ্জ করে দিব, যে ভার্বকে বসাবো আগে, সাবজেক্টকে বসাবো পরে, তখন সেটাকে বলা হয় ইনভার্সন।
তখন কি বলা হয়? ইনভার্সন। সামটাইমস বাক্যের অর্থকে জোর প্রদান করার জন্য। কিসের জন্য? জোর প্রদান। সবাই লেখো, ইনভার্সন কেন করা হয়? জোর প্রদানের জন্য। কিসের জন্য? জোর প্রদানের জন্য। আমরা সামটাইমস বাক্যের অর্থে জোর প্রদানের জন্য যখন আমরা গঠনটাকে পরিবর্তন করে দেই, কি পরিবর্তন? ভার্ব চলে আসবে সামনে, সাবজেক্ট চলে যাবে পরে, কিন্তু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, ইন্টারোগেটিভ হবে না। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আমরা পরিবর্তন করে আগে বসাবো ভার্ব, পরে বসাবো সাবজেক্ট। কেন? এই জোর প্রদান করার জন্য। তাকেই আমরা কি বলি? ইনভার্সন বলি। কি বলি? ইনভার্সন বলি। একটা নর্মাল রেগুলার একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি হয়? আগে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, তারপরে কে বসে? মেইন ভার্ব। এইটা হচ্ছে রেগুলার একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। কিন্তু যখন আমরা এই বাক্যটাকেই ইনভার্সন করব, তখন গঠন দুইটা হতে পারে। অক্সিলারি ভার্ব বসলো, এরপর বসলো সাবজেক্ট, তারপরে বসলো মেইন ভার্ব। ধরি বাক্যে দুইটা ভার্ব আছে, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব। তাহলে শুরুতে কে চলে আসবে? অক্সিলারি ভার্ব, তারপরে কে বসবে? সাবজেক্ট, তারপরে বসবে মেইন ভার্ব। এইটা একটা ইনভার্সন হওয়া বাক্যের গঠন। অথবা যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে মেইন ভার্বকেই আমরা কি করি? সাবজেক্টের সামনে বসিয়ে ইনভার্সন করতে পারি। সো ইনভার্সন দুইভাবে করা যায়, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সামনে বসিয়ে, আর যদি বাক্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে মেইন ভার্বকেই আমরা সাবজেক্টের সামনে বসিয়ে একটা বাক্যকে আমরা কি করতে পারি? ইনভার্সন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, ইনভার্সন করব কখন, কেন করব? আমরা বলে দিয়েছি, জোর প্রদানের জন্য। জোর প্রদানের জন্য করব। এখন প্রশ্ন হচ্ছে, ইনভার্সন করব কখন? হোয়েন, কখন আমাদের ইনভার্সন করতে হবে? এই ইনভার্সনের পয়েন্ট আছে। নসা দিয়ে বাক্য শুরু হবে। নসা দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সেখানে আমরা কি করতে পারবো? ইনভার্সন করতে পারবো। সবাই লেখো, ইনভার্সন করব তখনই যখন বাক্য শুরু হবে নসা দিয়ে। এনতে লেখো নেগেটিভ অ্যাডভার্ব। এনতে কি? নেগেটিভ অ্যাডভার্ব। ওতে হচ্ছে অনলি, এসতে হচ্ছে সো, এতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এই চারটা জিনিস, নেগেটিভ অ্যাডভার্ব, অনলি, সো, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এই চারটা জিনিস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তখন আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে ইনভার্সন করা। আমাদেরকে এখন অবশ্যই কি করতে হবে? ইনভার্সন করতে হবে। যদি এই চারটা ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইনভার্সন নাও করতে পারি, করার প্রয়োজন নাই। কিন্তু এই নসা দিয়ে যখন এই বাক্য শুরু হবে, অবশ্যই কি করতে হবে? ইনভার্সন করতে হবে। কি করতে হবে? ইনভার্সন। সবাই লেখো, এনতে নেগেটিভ অ্যাডভার্ব, ওতে অনলি, এসতে সো, আর এতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সবাই লেখো, সবাই লেখো। আসো কিছু এক্সাম্পল দেখি। যেমন অনলি ইন অ্যান এমার্জেন্সি শুড ইউ ইউজ দিস এক্সিট। এক্সিট মানে রাস্তা। যদি কখনো এমার্জেন্সি হয়, তাহলেই এই রাস্তাটা ওপেন করবে, না হলে করবে না। জোর আছে কি নাই? আছে। এই যে অনলি দিয়ে বাক্য শুরু হয়েছে, দেখো অক্সিলারি ভার্ব বসছে আগে, এরপরে বসছে সাবজেক্ট, তারপরে বসছে মেইন ভার্ব, এন্ড লাস্ট দেওয়া আছে ফুল স্টপ। তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখে মনে হচ্ছে ইন্টারোগেটিভ, কিন্তু আসলে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। রেয়ারলি নেগেটিভ অ্যাডভার্ব, হ্যাড শি, অক্সিলারি ভার্ব আগে, এরপর সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। কেন ইনভার্সন করলাম? শুরু হয়েছে নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে। ইন ফ্রন্ট অফ দ্য মিউজিয়াম, এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায়? মিউজিয়ামের সামনে। কোথায়? মিউজিয়ামের সামনে। অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে বাক্য শুরু হয়েছে। দেখো সাবজেক্ট আসছে আগে, এটা তো এইভাবে হওয়ার কথা ছিল না, এটা এইভাবে হবে না, এটা হবে ইজ আ স্ট্যাচু। ইজ আ স্ট্যাচু।
কেন? কারণ এই যে অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে ভার্ব চলে আসবে আগে, সাবজেক্ট চলে যাবে পরে। কারণ বাক্যতে জোর দেওয়া হয়েছে যে মিউজিয়ামের সামনেই একটা স্ট্যাচু আছে। এই যে জোর প্রকাশ করলাম মিউজিয়ামের সামনেই, এই জন্য এটাকে আমাদেরকে ইনভার্সন করতে হবে। এরপরে সো দিয়ে বাক্য শুরু হয়েছে, সো কুইকলি ডিড হি রান। এই যে অক্সিলারি সামনে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব তার উপরে, এবং লাস্টে দেখো সবগুলো লাস্টেই কি দেওয়া আছে, সবগুলো লাস্টে দেখো একটা করে কি দেওয়া আছে, ফুল স্টপ দেওয়া আছে। সো এটাই হচ্ছে ইনভার্সন। যখন অনলি দিয়ে শুরু হবে, যখন সো দিয়ে শুরু হবে, যখন নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, যখন অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে শুরু হবে, তখন আমাদেরকে ভার্ব বসাতে হবে আগে, সাবজেক্ট বসাতে হবে পরে। কেন? ইনভার্সন করার জন্য। ইনভার্সন কেন করা হয়? বাক্যে জোর প্রদানের জন্য। কখন করা হয়? যখন বাক্য শুরু হবে কি দিয়ে, সা দিয়ে, এনতে কি নেগেটিভ অ্যাডভার্ব, ওতে কি অনলি, এসতে কি সো, এতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ভাইয়া বুঝছি কিনা? এই যে জেরিন, তারপরে আইরিন, মুশফিক আর নাজরিন, এরা কিন্তু লিখছে। এরা যেহেতু লিখছে, এদের কষ্ট করে হলেও মনে থাকবে, এরা কষ্ট করে লিখছে, সো এদের এটা অবশ্যই মনে থাকবে। বাকিরা হয়তো বা ভুলে যেতেও পারো। এবার কয়েকটা পয়েন্ট, বেশি আমাদের পড়া বাকি নাই, আমাদের এর পরে অনলি একটা স্লাইড আছে, সো একটু ধৈর্য ধরো। ইনভার্সন শুধুমাত্র মেইন ক্লজে হয় এবং একটা বাক্যে সর্বোচ্চ কয়বার? একবার। ইনভার্সন কোন ক্লজে হবে? সবাই কমেন্টে করো। ইনভার্সন হবে মেইন ক্লজে, এবং কয়বার হবে? সর্বোচ্চ একটা বাক্যে কয়বার? একবার। ইনভার্সন একই বাক্যে একের অধিক করা যাবে না। ইটস আ বিগ নো, কখনোই করা যাবে না। যেমন এক্সাম্পলটা দেখো, এই প্রশ্ন অনেকেই ভুল করে। নট আনটিল নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, আমাদের কি করতে হবে? ইনভার্সন করতে হবে, ইনভার্সন করতে হবে। খেয়াল করে দেখো, ডাজ ইট লিভ, ইনভার্সন করে দেওয়া আছেই, ইনভার্সন করে দেওয়া আছেই। তার মানে এইখানে যে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপে আমার নতুন করে ইনভার্সন করা যাবে না। কেন? কারণ ইনভার্সন সর্বোচ্চ কয়বার হয়? ইনভার্সন সর্বোচ্চ কয়বার হবে? একবার হবে, এবং বাক্যের মধ্যে ইনভার্সন করে দেওয়াই আছে। তাহলে এই যে আমি যদি ডাসকে আগে বসাই, সাবজেক্টকে পরে বসিয়ে আবারও যদি ইনভার্সন করি, তাহলে একই বাক্যে ইনভার্সন কয়বার হয়ে গেল? দুইবার। করা যাবে না। সো বি নাম্বারটা হবে না, ডি নাম্বারটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন এ। নট আনটিল আ ফ্রগ ডেভেলপস, সাবজেক্ট হচ্ছে আগে, ভার্ব হচ্ছে পরে, এবং এই অংশে আমাদের ইনভার্সন করে দেওয়া আছে। বুঝছো ভাইয়া? ইনভার্সন কোন ক্লজে হবে? ইনভার্সন হবে মেইন ক্লজে, এবং কয়বার হবে? একবার। এই প্রশ্নটার অ্যান্সার অনেকেই বি নাম্বারটা অ্যান্সার করবে। কেন? কারণ নট আনটিল হচ্ছে অ্যাডভার্ব, মানে নেগেটিভ অ্যাডভার্ব, এটা বাক্যের শুরুতে বসা মানে বাক্যটা ইনভার্সন করতে হবে। তাহলে অনেকে কি করে? এই যে ইনভার্সন করে দেয়, ভার্বকে বসায় আগে, সাবজেক্টকে বসায় তারপরে, মেইন ভার্ব বসে তার উপরে, কিন্তু এইটা খেয়াল করে না যে বাক্যের মধ্যে অলরেডি কি করে দেওয়া আছে? ইনভার্সন করে দেওয়াই আছে। এন্ড ইনভার্সন হবে কয়বার? একবার। যেহেতু একবার করেই দিয়েছে, আমার নতুন করে আর ইনভার্সন করা যাবে না। ওকে, আর মাত্র দুটো নিয়ম। ইনভার্সন করতে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে বসাতে হয়, এটা আমরা আগেও পড়ছি যে ইনভার্সন করার আগে অক্সিলারি ভার্ব বসবে আগে, এরপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মেইন ভার্ব। কিন্তু যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে হয় বসবে ডু, না হয় বসবে ডাজ, না হয় বসবে ডিড। প্রেজেন্ট টেন্স হলে হবে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স হলে হবে ডিড। যে বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমাকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে সে বসবে আগে, তারপরে সাবজেক্ট, তারপরে বসবে মেইন ভার্ব। যদি এইটা হয়, সবাই এই কোশ্চেনটা সলভ করো। নট অনলি ড্যাশ শেড অ্যান্ড বিউটি বাট দে অলসো রিডিউস কার্বন ডাইঅক্সাইড। গাছ আমাদের শুধুই ছায়া এবং সৌন্দর্য দেয় না, সে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতেও সাহায্য করে। তাহলে নট অনলি দিয়ে বাক্য যদি শুরু হয়,
নট অনলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, আমাদের কি করতে হবে, আমাদের ইনভার্সন করতে হবে। তাহলে যেহেতু এখানে মেইন ভার্ব দেওয়া আছে সব জায়গায়, যেহেতু মেইন ভার্ব আমি বাক্যের শুরুতে আনবো না, কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব, তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড। যেহেতু এখানে V1 দেওয়া আছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি হয় আনবো ডু, না হয় নিয়ে আসবো ডাজ। এখন আমার প্রতিটা অপশনের সাবজেক্ট হচ্ছে ট্রিস, সবগুলোই কে ট্রিস। এখন এই ট্রিস সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল। যদি প্লুরাল হয় সেখানে কখনোই ডাজ বসবে না, সেখানে কে বসবে, ডু। অ্যান্সার হবে কোনটা, অপশন এ। ভেরি গুড। মাধবী, নুসরাত জাহান, নাজনীন, মুশফিকা নাজনীন, ভেরি গুড। মাসুদ আমিম, জেরিন, ভেরি গুড। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, লাস্ট নিয়ম, যে তবে যদি অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে বাক্য শুরু হয়, যদি বাক্য শুরু হয় অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে, কিন্তু বাক্যে কি নাই, অক্সিলারি ভার্ব দেওয়া নাই। যদি অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে বাক্যে শুরু হয় এবং বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে মেইন ভার্বকেই আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসব। ব্যতিক্রম। প্রথমে কি বলল, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টু ডু নিয়ে আসতে হবে। কি আনতে হবে, টু ডু। তবে কখন আনবো না, যখন বাক্য অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে শুরু হবে, যখন বাক্য শুরু হবে অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে, বাক্যে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু তখনও ডু ডাজ ডিড নিয়ে আসা যাবে না। তখন মেইন ভার্বকেই আমরা বাক্যের শুরুতে অথবা সাবজেক্ট এর পূর্বে বসাবো। এইটা মনে রাখতে হবে যে অ্যাডভার্ব অফ প্লেস থাকলে ডু অথবা ডাজ অথবা ডিড আনা যাবে না। এটা ব্যতিক্রম, যে অ্যাডভার্ব অফ প্লেস থাকলে যদি সেখানে অক্সিলারি ভার্ব না থাকে তবুও ডু ডাজ ডিড নিয়ে আসা যাবে না। যদি বাক্যে আগে থেকে কোনো অক্সিলারি থাকে সেটা আসবে, আর যদি না থাকে তাহলে মেইন ভার্বকেই সাবজেক্ট এর সামনে নিয়ে আসতে হবে। ইন ফ্রন্ট অফ আইকন প্লাস স্ট্যান্ডস আ সিনেমা হল, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে ডু ডাজ ডিড এরাও আসে নাই। বাক্যে যেটা মেইন ভার্ব ছিল, মেইন ভার্বই আগে বসছে, সাবজেক্ট বসছে তারপরে। আমি বোঝাতে পারছি কিনা ভাইয়া বলো তো? আমার গলা এখনো ক্লিয়ার হয় নাই, আমার কথা বলতে এখনো কষ্টই হচ্ছে, বাট তারপরেও আমি চেষ্টা করেছি এই সম্পূর্ণ ক্লাসটা আমার মতো করে শেষ করতে। তবে যদিও আমি আমার মন মতো পড়াইতে পারি নাই আমার এই গলার প্রবলেমের কারণে, বাট আমি চেষ্টা করছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো, যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো বা ছিলে প্রথম থেকেই যারা আমার সঙ্গে ছিলে, সবাই এটা শেষবারের মতো আমাকে জানাও যে ভাইয়া আমরা ক্লাসটা বুঝতে পারছি কি পারি নাই, ইয়েস অথবা নো। যদি বুঝে থাকি তাহলে লেখো ইয়েস, আর যদি না বুঝি তাহলে লিখবো নো। ঠিক আছে? আমি বোঝাতে পারছি কিনা ভাইয়া একটু কষ্ট করে শেষবারের মতো ভাইয়াকে জানিয়ে দাও যে ভাইয়া বোঝাইতে পারছে কি পারে নাই। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে ভাইয়া বোঝাইতে পারছে নাকি পারে নাই। যদি বোঝাতে পারি, আজকে এই 5 মেজ বা পেজের কমেন্টগুলো ঠিকমতো পড়া হয় না, এক্সট্রিমলি সরি। যারা এই পেজে ছিলা এক্সট্রিমলি সরি, বাট আমি রয়্যাল এডুকেশনের পেজে সবার কমেন্ট পড়েছি। গরম পানি কিরে, আমাদেরটাকে কোক খেয়ে আসলাম, ঠান্ডা কোক। আমার গরম ভালো লাগে না, গরম পছন্দই না। ওকে, ঠিক আছে ভাই, আজকের মতো আল্লাহ হাফেজ। আগামীকালকে রাত 10টায় আবারও দেখা হবে। তবে 60 ডেজ চ্যালেঞ্জে যে ফেসবুক পেজ না, যে ফেসবুক গ্রুপটা আছে, মিশন ডিউ ব্যাচ বি ইউনিট 60 ডেজ চ্যালেঞ্জ যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমাদের আগামীকাল থেকে শুরু হয়ে ক্লাসগুলো সব চলবে। আর কোনো ক্লাস সম্ভবত আমরা আর ফ্রি দিচ্ছি না। তো যারা পেইড ক্লাসের স্টুডেন্ট আছো, তোমরাই কেবলমাত্র আগামী যতগুলো ক্লাস হবে সবগুলো তোমরা ইনশাল্লাহ পাবে। আগামীকালকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপর একটা সলভ ক্লাস নিব। সবাই সময় মতো চলে আসবে ঠিক রাত 10টায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।